সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি রাজনীতি, অর্থনীতি আর সমাজের নানান অসঙ্গতি নিয়ে আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আরএফএল গোল টিবিলে। সঙ্গে আছে আমি সেলিম আমরাও খান। দর্শক, দায়িত্বে নেওয়ার পর অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন খেলাপি ঋণ আর ১ টাকাও বাড়বে না। কিন্তু সেই ঘোষণাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মাত্র ৩ মাসেই খেলাপি ঋণ বেড়ে গেছে প্রায় ১৭,০০০ কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন রাজনৈতিক সদিচ্ছা আর কঠোর পদক্ষেপের অভাবেই বেড়ে যাচ্ছে খেলাপি ঋণ। এদিকে কাল বৃহস্পতিবার ২০১৯-২০ অর্থ বছরের জন্য ৫,২৩,১৯০ কোটি টাকার বাজেট ঘোষণা হতে যাচ্ছে। প্রায় প্রতিটি বছরের মতো এবারও জনগণের করের টাকায় দুর্নীতি, অনিয়ম আর খেলাপি আঘাতে জর্জরিত ব্যাংক খাতকে বাঁচাতে বাজেটে বরাদ্দ রাখা হচ্ছে ১,৫০০ কোটি টাকা। রাজনৈতিক বিবেচনায় ঋণ এবং ব্যাংকিং খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ না হলে এভাবে ভর্তুকি দিয়ে ব্যাংক খাতকে কতদিন বাঁচিয়ে রাখা যাবে তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। আর এ নিয়েই আজকের আলোচনার বিষয় খেলাপি ঋণের বোঝা ও রাজনীতির দায়। আর এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ স্টুডিওতে ৬ জন আলোচক উপস্থিত আছেন। চলুন প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হই। আমার ডান দিক থেকে আশরাফ, আপনার পরিচয় দিন। জি, নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক TVN24। স্বাগত আপনাকে গোল টিভিলে। আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী, সংসদ সদস্য, রংপুর ২, বদরগঞ্জ, তারাগঞ্জ। আপনাকে স্বাগত। শামসুল হক চৌধুরী, হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ। আপনাকে স্বাগত আমার বাম পাশ থেকে। হাবিবুর রহমান হাবিব, উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন। স্বাগত। সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি, গণফোরাম। স্বাগত। এম এ আজিজ, সাংবাদিক। স্বাগত আপনাদের সবাইকে গোল টিভিলে অংশ নেওয়ার জন্য। দর্শক, আপনি আলোচনা অংশ নিতে পারেন টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন করে। আপনি প্রতিক্রিয়া দিতে পারেন, মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন। চাইলে অনুষ্ঠানটি দেখতে পারেন ইউটিউব এবং ফেসবুকেও। যাচ্ছি মূল আলোচনার বিষয় খেলাপি ঋণের বোঝা ও রাজনীতির দায়। প্রথমেই আহ্বান করব এম এ আজিজকে বলবার জন্য। আলোচনার বিষয় খেলাপি ঋণের বোঝা ও রাজনীতির দায়। ধন্যবাদ আপনাকে। খেলাপি ঋণ তথ্য যেটুকু পাওয়া গেছে ২০০৯ সালে ছিল ২২,৪৮১ কোটি টাকা। ২০১৯ সালে ১,১০,৮৭৩ কোটি টাকা। এইটা বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, অর্থাৎ খেলাপি ঋণ এর চাইতে অনেক গুণ বেশি আছে। তো এখন আপনি যদি লক্ষ্য করেন, খেলাপি ঋণ হচ্ছে বর্তমান বাজেটের ১/৫। এখন এই খেলাপি ঋণ যদি বন্ধ করতে চান, অনেকগুলো দিক আছে। যেমন আমাদের সরকার খেলাপি ঋণ উদ্ধারের ক্ষেত্রে আপনার 2% ডাউন পেমেন্ট দিয়ে ১০ বছর মেয়াদে ১০% ইন্টারেস্টে লোন পে করার কথা বলেছে। অর্থাৎ এখন লোন নিতে এমনিতেই লাগে ১৫ থেকে ১৭%। অর্থাৎ ঋণ খেলাপি হওয়ার জন্যে এই যে প্রণোদনা দেওয়া হলো, এরা আরও উৎসাহিত করা হলো। এখন খেলাপি ঋণ আপনার হয় কিভাবে? আপনার ট্যাক্স ফাঁকি দিয়ে, বেশি ট্যাক্স হওয়ার কারণে ট্যাক্স না দিয়ে, তারপরে খেলাপি ঋণ এবং কালো টাকার ভিতরে কিন্তু সম্পর্ক আছে। এখন বাংলাদেশে যে কালো টাকা আছে, তা এই যে ৫,২৫,০০০ কোটি টাকার বাজেট দিতে যাচ্ছে, এর চাইতেও বেশি, ৫,০০০ কোটি টাকা বেশি খেলাপি ঋণ। এবং প্রতি বছরে পাচার হচ্ছে ৭০ থেকে ৮০,০০০ কোটি। অর্থাৎ এই যে পাচার হওয়া টাকা, এটাও কিন্তু বেশ সম্পর্ক আছে। এখন এই খেলাপি ঋণ কেন বাড়ছে? কারণ ব্যাংকগুলোতে সরকারি ইনফ্লুয়েন্স, ব্যাংক কর্মকর্তা এবং ব্যবসায়ীদের সাথে যোগসাজশ এবং ঋণ খেলাপিদেরকে উৎসাহিত করার জন্যে ব্যবসায়ীদের পক্ষ থেকে যারা শেয়ার মার্কেট লুট করলো, যারা এদেশের শীর্ষ ঋণ খেলাপি, তাদেরকে সরকারের উপদেষ্টা পর্যন্ত বানিয়ে এই ঋণ খেলাপিদেরকে উৎসাহিত করা হয়েছে। এখন ঋণ খেলাপি যে জায়গায় চলে গেছে, আপনি দেখেন যে খেলাপি ঋণ এবং বর্তমানে
ব্যাংক যে ঋণ দিয়েছে অ্যাজ অফ টুডে 9,33,727 কোটি টাকা, আর খেলাপি ঋণ হলে 1,13,873 কোটি টাকা। অর্থাৎ খেলাপি ঋণ হচ্ছে 11.87% তাহলে সরকার যে বলছে ব্যাংক ঋণ সিঙ্গেল ডিজিটে আনতে হবে, তো প্রায় 12% যদি খেলাপি ঋণ পড়ে থাকে, 9% ব্যাংক কি করে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে পারবে? তাহলে তো ব্যাংক তো চলবে না, ব্যাংক তো খালি। ব্যাংক তারল্য সংকটে ভুগছে, ব্যাংকে কোনো ক্যাশ নাই, টাকা নাই। অথচ খেলাপি ঋণ উদ্ধারের ক্ষেত্রে প্রচেষ্টা না নিয়ে আপনার খেলাপিদেরকে আরও প্রণোদনা দেওয়া হচ্ছে, যাতে যারা বৈধ, যারা রেগুলারলি পেমেন্ট করে, তাদেরকে আবার খেলাপি হওয়ার ব্যাপারে কিন্তু উচ্চ সুদের যে একটা প্রসঙ্গ হাস্য উত্থাপিত হয় যে ব্যবসা করতে গিয়ে যে উচ্চ সুদ দেওয়া হচ্ছে, এক্ষেত্রে অন্যতম একটি কারণ খেলাপি ঋণ। এই প্রসঙ্গে এই যে আপনি যদি খেলাপি ঋণ কমিয়ে আনেন, অর্থাৎ 11.87% খেলাপি ঋণ, আপনি এই খেলাপি ঋণ যদি বন্ধ করেন, অটোমেটিক্যালি সুদের হার কমে যাবে। অর্থাৎ 11%-এর জায়গায় যদি এটাকে 5%-এ নিয়ে আসতে পারেন, তাহলে অটোমেটিক 9% আপনার ব্যাংক ইন্টারেস্ট রেট ধরা তাদের জন্য অসুবিধা নাই। কিন্তু খেলাপি ঋণ যদি 11.87% হয়, তাহলে সিঙ্গেল ডিজিটে কীভাবে ইন্টারেস্ট নামাবে? ব্যাংক তো চলবে না। আপনার শতকরা লস যাবে তো প্রায় 2.7%। তো ব্যাংক তো চলবে না, ব্যাংক তো এমনি ক্লোজ করে দিতে হবে। সুতরাং খেলাপি ঋণ খেলাপি ঋণ আপনাকে কমাইতে হবে, না হলে খেলাপি ঋণ না কমাইলে সুদের হার কোনোভাবেই সিঙ্গেল। ধন্যবাদ। আমি আজ আবার আসবো আপনার কাছে। নাজমুল আশরাফ, আপনি বলুন, যেখানে অর্থমন্ত্রী ক্ষমতা নেওয়ার পরপরই, অর্থ দায়িত্ব নেওয়ার পরপরই বলেছিলেন যে খেলাপি ঋণ আর 1 টাকাও বাড়বে না, কিন্তু আমরা যেটা দেখেছি, যে আমরা আলোচনায় প্রথমে করেছি যে 17,000 কোটি টাকা বেড়েছে, এবং এই নিয়ে একটা বড় ভলিউমের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে, নাকি ব্যাপক আলোচনা আছে। আপনি কি বলবেন এর প্রসঙ্গে? অর্থনীতি নিয়ে আলোচনার জন্য আসলে বিশেষজ্ঞ দরকার, ওনারা আছেন বা অর্থনীতিবিদরা ভালো বলতে পারেন। আজিজ ভাই অনেক ভালো বলেছেন। আমরা এখানে আসলে আমরা যে বিষয়টা আসছি যে রাজনীতির দায়ের কথা না, বলছি, নিশ্চয়ই সাম্প্রতিক নিশ্চয়ই আমি বিষয়টি সেই নিয়ে জায়গায় আলোচনা ফলে ওই হচ্ছে। যে অর্থনীতির নানান তথ্য পরিসংখ্যান, সেগুলো আমি দিতে চাই না। খেলাপি ঋণ নিয়ে আলোচনা নতুন কিছু না। হ্যাঁ, একটা কথা আমরা শুনি, বলে যে ঋণ খেলাপের সংস্কৃতি, ওই কথাটার মধ্যেই সমস্যাটা। সংস্কৃতি ইতিবাচক বিষয়, এটা আসলে ঋণ খেলাপের অপসংস্কৃতি। এটাকে আমরা সংস্কৃতি বলছি কেন? কারণ এটাকে আমরা মেনে নিয়েছি, এটাকে ইতিবাচক মনে করছি, এবং সরকারের পরে সরকার, বছরের পর বছর আসছে, আমরা এটাকে ধারণ করছি। রাজনীতিবিদদের মধ্যে ঐক্যের যথেষ্ট অভাব আমরা জানি, কিন্তু কিছু কিছু বিষয়ে সব দলের সবার মধ্যে ঐক্য থাকে। এই খেলাপি ঋণ হচ্ছে তার মধ্যে একটি। এবং আপনি দেখবেন যে এই বিষয়ে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ছোট দল, বড় দল, এখানে যারা আছেন, যারা নেই, সবাই কিন্তু মোটামুটি একরকমই অবস্থানে আছেন, অন্তত সরকারে থাকার সময়। বিরোধী দলে থাকলে তখন আবার বাস্তবতার কারণে ভিন্ন কথা বলেন, কিন্তু সরকারে গেলে বা সরকারে থাকলে তারা একই কথা বলেন। ফলে খেলাপি ঋণের যে অপসংস্কৃতি, এটা রাজনৈতিক কারণেই টিকে আছে। ফলে রাজনীতির সাথে নিশ্চয়ই সম্পর্ক আছে এবং দায় আছে। এখন খেলাপি ঋণ বলে আমরা যে দায় দিচ্ছি সবাইকে, রাজনীতিবিদ, ব্যবসায়ী বা সবাইকে, ব্যবসায়ীরা করছেন, রাজনীতিবিদরা সাথে আছেন, বা এখন তো রাজনীতিবিদরাও ব্যবসা করেন, আবার ব্যবসায়ীরাও রাজনীতি করেন। ফলে আপনি রাজনীতি আর ব্যবসা আলাদা করতে পারবেন না, তারা মিলেমিশে এই কাজটা করছে। তাহলে খেলাপি ঋণ বলে আমরা সবাইকে দায় দিতে পারি না। এখানে আবার আপনাকে শ্রেণী বিভাগ করতে হবে, যে কেউ কেউ আছেন ইচ্ছাকৃত খেলাপি, কেউ কেউ আছেন অনিচ্ছাকৃত খেলাপি, আবার কেউ কেউ আছেন অদক্ষতা, অযোগ্যতার কারণে খেলাপি। তো যিনি অযোগ্যতা, অদক্ষতার কারণে খেলাপি, তার তো আসলে ব্যবসা করার অধিকার নাই, যোগ্যতা নাই। আর ইচ্ছাকৃত আর অনিচ্ছাকৃত, এই ইচ্ছাকৃত খেলাপি যারা, তারা কিন্তু এইটাই ব্যবসা হিসেবে নিয়েছেন। আমরা অনেক বড় বড় নাম জানি ব্যবসায়ীদের মধ্যে, যারা আজীবনী খেলাপি থাকেন, অনেক বড় বড় অঙ্কের ঋণ খেলাপের কথা তাদের কাছ থেকে শুনি। তাদেরকে সরকার এসে আবার মওকুফ করে, সুযোগ দেয়, 2% পুনঃতফসিলের মাধ্যমে আবার তারা নির্বাচন করে, আবার রাজনীতি করে। ফলে এই যে খেলাপির মধ্য দিয়েই উনি চালিয়ে যাচ্ছেন, ব্যবসা চালিয়ে যাচ্ছেন, রাজনীতি চালিয়ে যাচ্ছেন, এটা হচ্ছে তার মোটো, এটি তার হচ্ছে মূল উদ্দেশ্য। আর অনিচ্ছাকৃত খেলাপি যারা, এরা হচ্ছে সবচেয়ে বড় ভুক্তভোগী, কারণ তারা সত্যিকার অর্থেই ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করতে চান, কিন্তু নানান কারণে, সেটি রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, পারিবারিক, সরকারের, বিরোধী দলের, যে কোনো কারণে হোক না কেন, যে জেনুইন ব্যবসায়ী ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, কিন্তু ব্যবসা করতে গিয়ে উনি ব্যর্থ হয়েছেন, ঋণ খেলাপ হয়েছেন, তাদেরকে সহায়তা করাটা ঠিক আছে।
যারা ইচ্ছাকৃত এবং যারা অদক্ষতার কারণে খেলাপি তাদেরকে কেন সরকার সহায়তা করবে? কারণ সরকারের একটা দায় আছে। কিন্তু বড় বড় নির্ধারণ ব্যবসায়ী করবে যাদের হাতে কিভাবে? অনেক কিছু ইচ্ছাকৃত নিয়ন্ত্রিত, অনিচ্ছাকৃত কিভাবে নির্ধারিত হবে আশরাফ? এর প্রসঙ্গে আপনি না কি না, আমি বলবেন? বলছি কি যে বড় বড় ব্যবসায়ী যারা রাজনীতি ব্যবসা দুটোকেই নিয়ন্ত্রণ করেন, তারা যখন বড় খেলাপি হয়ে যান তখন সরকার তার দায় না নিয়ে পারে না, দলের লোক হোক বা বিপক্ষের হোক। কারণ অর্থনীতিকে, ব্যবসা বাণিজ্যকে টিকে রাখার জন্য কিছু ছাড় দিতে হয়। আমরা দেখেছি ১/১১ সরকার এসে একেবারে কিতাবি সব কথাবার্তা বলে, মানে যাকে তাকে যেভাবে খুশি ধরে জেলে পুরে আপনার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে যে অবস্থা তৈরি করেছিল, ২ বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতি অচল হয়ে গেছে। কারণ তারা রাজনীতি বুঝতো না, তারা শুধুই ওই তত্ত্ব কথা নিয়ে চিন্তা করে দেশ চালাতে চেয়েছে। এক রাজনীতিবিদ, ব্যবসায়ী সবাইকে পাইকারি হারে আপনার জেলে পড়েছে, ব্যবসা ১২টা বাজিয়েছে, যার কারণে অর্থনীতি স্থবির হয়ে পড়েছিল। সেটাও ঠিক না। রাজনৈতিক সরকারগুলোকে অনেক বাস্তবতা মাথায় নিয়ে কাজ করতে হয়, সেটা হয়তো তারা করবে। কিন্তু ঋণ মওকুফ করা, পুরো তফসিল করা, এগুলোর সাথে আবার একটা নির্বাচন এবং রাজনীতি সম্পর্ক আছে। সেটা দলের হলে নিশ্চয়ই সে সুযোগগুলো পায়, এবং দলের লোকজনকে সুযোগ দিতে গেলে তখন অন্য দলের লোকজনের সুযোগগুলো পায়। কিন্তু রাজনৈতিক বিবেচনায় আপনি যেই সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেটার সুফল নিশ্চয়ই অর্থনীতি, দেশ, ব্যবসা বাণিজ্য, জনগণ পাচ্ছে না। সেই জায়গায় আপনার সিদ্ধান্ত বা নীতি গ্রহণের ক্ষেত্রে পরিবর্তন আনা দরকার। আর ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সরকারের ভূমিকা একই রকম, তেমন কোনো পার্থক্য দেখি না। সেটা আপনার সাইফুর রহমান যা করে গেছেন, আবুল মাল আব্দুল মুহিত যা করে গেছেন, আমাদের কিবরিয়া সাহেব যা করে গেছেন, এখন যিনি আসছেন আহমদ মুস্তফা কামাল, তিনি যাই বলুক না কেন, উনি কিন্তু ওই চক্র, ওই বাস্তবতা থেকে বেরোতে পারবেন না। উনি একই নীতি অনুসরণ করে যাবেন বলে আমার ধারণা। ফলে এটা থেকে আমরা সহজে মুক্তি পাবো না। এবং সব দলের যে ঐক্যটা আছে, এই ঋণ খেলাপের অপসংস্কৃতি, সেখান থেকে যদি বেরিয়ে না আসেন তাহলে আপনি এটা থেকে মুক্তি পাবেন না। সব শেষ কথা বলি যে আপাতত ব্যাংক খাতের কথা আমরা বলছি। এখন ব্যাংক খাতের যে দৈন্যদশা, ব্যাংক খাতের যে চিত্র কিছুটা আসবে তুলে ধরেছেন, আমরা প্রতিনিয়তই বিভিন্ন ব্যক্তিদের মুখে শুনি। এটার কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না। এবং এই ব্যাংক খাতের সাথে যারা জড়িত তারাও কিন্তু ঘুরিয়ে ফিরে সেই রাজনীতি, ক্ষমতাসীন বা বিরোধী দল, তাদের সাথে যুক্ত আছেন। ফলে এই ব্যাংক খাতটা এই সরকার ১২ বছর ধরে, ২ মেয়াদে, তৃতীয় মেয়াদে ১১ বছর ধরে ক্ষমতায়। যেসব ক্ষেত্রে এই সরকারের সাফল্য এবং উন্নতির কথা বলা হয় সেগুলো নিয়ে বিতর্ক নাই দেশে বিদেশে, কিন্তু যেটি নিয়ে সারাক্ষণই বলা হচ্ছে সেটা হচ্ছে ব্যাংক খাত। সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না। তার সাথে এই ঋণ খেলাপের অপসংস্কৃতি এবং রাজনীতির যে স্বার্থ ঐক্য, এটার একটা সম্পর্ক আছে। ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে হাবিব রহমান। হাবিব, আপনি বলুন, যেখানে নাজমুল আশরাফ বলবার চেষ্টা করলেন যে অনৈক্যের ভিতরে একটি ঐক্য আছে প্রতিটি রাজনৈতিক ব্যক্তির ভিতরে, যেটা বলবার চেষ্টা করেছেন যে অপসংস্কৃতি, অর্থাৎ ঋণ খেলাপিটা অপসংস্কৃতি, রাজনীতিতে সম্পৃক্ত একটি বিষয়, এবং সে যে দলেরই হোক না কেন, যে আমলই হোক না কেন, যারাই ক্ষমতা থাকুক না কেন, একটি সম্পর্ক আছে। আপনি কি বলবেন এই ক্ষেত্রে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আরটিভির সম্মানিত দর্শক শ্রোতা, দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে আমার সস্তা সালাম এবং শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি মনে মনে অনেকদিন প্রত্যাশা করেছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় সংকট যে জায়গাটা, সেই জায়গাটি এককভাবে আলোচনায় কেউ নিয়েও আসে না, এটা আলোচনা হয়ও না। আমরা কোনো কারণে গিয়ে ঢুকে পড়ি ওর মধ্যে, আর আপনি আজকে সরাসরি এটাকে নিয়ে আসছেন, আর একবার ধন্যবাদ। স্বাগত। এই যে আপনার ধরেন 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত আপনার 1,11,000 কোটি টাকার মতো এই যে খেলাপি ঋণের যে এটা আসে, হিসাবটা আসে। আর একটু মানে আটকে ওঠার বিষয় যে অর্থমন্ত্রী বললেন যে আর খেলাপি ঋণ 1 টাকাও বাড়বেন না, যে দেশের প্রধানমন্ত্রী প্রতিনিয়ত বলছেন যে জিরো টলারেন্স দুর্নীতির ক্ষেত্রে, সেই দেশে মাত্র 3 মাসে 17,000 কোটি টাকা খেলাপি হয়েছে। 10 বছরে যদি হয় 1,11,000 কোটি টাকা, 3 মাসে দিতে হয় 17,000 কোটি টাকা, তাহলে এবারে এই 1,11,000 কাছে আসতে গেলে এই সরকারের 1 বছর 3 মাস সময় থাকলেই মানে 2020 সালের মধ্যে আরও 1,11,000 কোটি টাকা বাড়বে। যে দ্রুত গতিতে এইটা বাড়ছে, বাংলাদেশে দ্রুত গতিতে কিছু ধনী বাড়ছে, আর দ্রুত গতিতে কিছু অসহায় মানুষের দরিদ্র সংখ্যা বাড়ছে, এই অবস্থা। এখন আমার প্রশ্ন হলো যে খেলাপের ঋণ কাকে বলে? খেলাপি ঋণদাতাদের কেন আমরা, আমার সরকারের যারা ট্যাক্স দিয়েছে তাদের ট্যাক্সের টাকা কেন আমরা ব্যাংকে তাল সংকট দূরীভূত করার জন্য এই সরকারের 2 মেয়াদে প্রায় 20,000 কোটি টাকা তাদেরকে যোগান দেওয়া হয়েছে। কেন? কার টাকা? এইবারও বাজেটে রাখা হয়েছে 1500 কোটি টাকা। কার টাকা? কেন? ব্যাংক থেকে টাকা চুরি করবে, চোররা ব্যাংক থেকে টাকা চুরি করবে,
ব্যাংকের যারা কর্মকর্তা তারার সাথে সরকার দলের লোকজন মিলে তাদেরকে চুরি করার সুযোগ দেবে, আর জনগণের ট্যাক্সের পয়সা গিয়ে আমি ব্যাংকে দিয়ে দেবো। না, ব্যাংক আপনি কি চালানোর মনে জন্য। করেন কিনা যে রাজনৈতিক একটি চক্রের কথা যেটা রাজনৈতিক একটা আশা বলার চেষ্টা চক্র করলেন যে অবশ্যই তো। প্রতিটি সরকারের আমলে এটি হয়ে প্রতিটি থাকে, এই ব্যাপারে সরকারের আপনি কি আমলে, বলবেন? প্রতিটি সরকারের আমলে এখানে এখানে যে জিনিসটা আমরা আলোচনা করছি যে এই 2009 সালে এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই পর্যন্ত কিন্তু এই খেলাপি ঋণটা এসেছে। এর আগে খেলাপি ঋণের পরিমাণ এই পরিমাণ ছিল না, এই পরিমাণ ছিল না। অর্থাৎ এবং ভলিউমে তো কম ছিল এবং অর্থনীতির দেখেন, হ্যাঁ, যে- তখন ইয়েও কম ছিল, ভলিউমও কম ছিল, কারণ বাজেটও কম ছিল, ভলিউমও কম ছিল, সেটা ঠিক আছে। কিন্তু কথাটা হলো যে এখানে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত মানে ভালো খেলাপি মন্দ খেলাপি, খেলাপির মধ্যে ভালো এবং মন্দ বিচার করা হচ্ছে। এখন একটা জিনিস দেখেন, এই খেলাপি ঋণ কিন্তু বেশি লোকের মধ্যে এর ম্যাক্সিমাম 80% টাকা আছে, খুব বেশি হলে 20 থেকে 25 জনের মধ্যে, 20 থেকে 25 জন মানুষ এই সমাজে যারা, তারা কিন্তু ওই 80% এই খেলাপি ঋণের এর মধ্যে আছে। তারা ওই যে বললেন না, উপদেষ্টাও আছে, এরা নির্বাচনও করে, সব কিছু করে। এই জায়গায় আপনাকে ধরতে হবে। আরেকটা যেটা দেখেন যে খেলাপি ঋণের যারা ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করে, এরা যে ব্যাংক থেকে টাকা নেয়, যদি সরকারি টাকা তারা নিয়ে থাকে, মানে সরকারি কাজ যদি তারা করে, তারা কিন্তু টাকাটা ফেরত দেয়। এই টাকাগুলি তারা শিল্প কারখানার নামে যারা টাকাটা নেয় এবং সেই টাকাটা প্রকৃতপক্ষে শিল্প কারখানায় খরচ করেন না। যে মেশিনটা কেনার দরকার 50 কোটি টাকা দিয়ে, সেই মেশিনটার দাম দেখা যায় 150 কোটি টাকা। এই যে বাদ বাকি টাকাটা তো অন্য খাতে প্রবাহিত করে, যে কারণে অটোমেটিক 150 কোটি টাকার মেশিন 50 কোটি টাকা দিয়ে কিনে 100 কোটি টাকা সরিয়ে রেখে সেখানে যত প্রোডাকশনই আপনি করেন না কেন, সেই প্রোডাকশন বিক্রি করে, প্রোডাক্ট বিক্রি করে আপনি কিন্তু ব্যাংকের এই যে উচ্চ হারে যে সুদ, সেই তো পরিশোধ করতে পারবেন না। এই সমস্ত এবং ব্যাংকে ঋণ নিতে গেলে সেখানে আপনাকে টাকা দিতে হবে, আপনার কাছে আমি এই আবার জায়গা আসবো। থেকে আপনি বেরো আসতে একজন হবে। দর্শক টেলিফোনে আছেন, ফোনটি নিয়ে। দর্শক, আপনার পরিচয় দিয়ে বলুন সংক্ষেপে প্রশ্নটি অথবা আপনার মতামত দিন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুয়েত থেকে বলছি, মোমেন সাহেব। জি বলুন মোমিন সাহেব। হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলুন, পরিচয় দিয়ে বলুন আবার প্রশ্নটি। হ্যাঁ জি স্যার, আমার প্রশ্ন হলো আজিজ সাহেবের কাছে। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, প্রশ্ন হইল প্রতি বছর মানে জনগণের উপরে ট্যাক্স বাড়াইয়া বাজেটে মনে করেন বাজেট বৃদ্ধি করে, এবং এই ট্যাক্সের টাকা দিয়ে এবং বাজেট বৃদ্ধি করি কি পরিমাণ খরচ হয় এবং কি পরিমাণ উদ্বৃত্ত থাকে, এটার কোনো পরিসংখ্যান জানানো উচিত আমি মনে করি সাধারণ জনগণ হিসাবে। আরেকটা কথা হইলো দুর্নীতি বন্ধ করলে আমাদের দেশ অনেক আগে চলে যায়, অনেক আগাইতে পারবে, আমাদের দেশ অনেক উন্নত হবে, এবং ব্রিজ বলেন, রাস্তা বলেন, এবং 1 কোটি টাকার কাজ 1.5 কোটি টাকা বানায় মনে করেন প্রতি বছর স্টেশন। ধন্যবাদ দর্শক, বাইরে থেকে আপনি ফোন করেছেন, এর জন্য আপনাকে, দেশে বাইরে থেকে ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি কি উত্তর দিতে চান? হ্যাঁ, অর্থাৎ দর্শক 30 ভাই সেকেন্ডে কথা বলতে হবে। বলেছেন। কুয়েত থেকে উনি করেছেন আমি ফোনটি, খুব দূর একটি থেকে ফোন মতামত দিয়েছেন, করেছেন। একটি প্রশ্ন করেছেন। না, উনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে আমাদের যে বিশাল বাজেট, এত বড় বাজেট তো হওয়ার কথা না। বালিশ উঠাতে যদি 860 টাকা না লাগে, যদি আপনার মেশিন না কেনে, যে কর্ম পরিষদে সরকারি কর্মচারীদের যে বিল্ডিং কবে হবে ঠিক নাই, তার আগে যন্ত্রপাতি কেনা হবে, এবং সেই যন্ত্রপাতি কেনার জন্য বিদেশ যাওয়ার জন্য তার টিম তৈরি হয়ে গেছে। এই বাজেটে যে উনি যে কথা বলেছেন যে রাস্তা করতে লাগবে 1 কোটি, সেখানে ব্যয় ধরা হয় 1.5 কোটি। এই বাজেট বড় বানানোর মধ্য দিয়ে সরকার টাকা আত্মসাৎ ছাড়া কোনো কথা নেই। ধন্যবাদ, বিচার ধন্যবাদ। না হয় তাহলে এই বাজেট ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব, আপনাকে ধন্যবাদ। শামসুল হক চৌধুরী এমপি, আপনি বলুন যে আমি একটি প্রসঙ্গ দিয়ে প্রশ্নটা করতে চাই, সেটি হচ্ছে যে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে খেলাপি ঋণের পরিমাণ বর্তমান 1.5 কোটি টাকা, এবং শুরুতে যেটি মোস্তফা কামাল বলেছিলেন যে খেলাপি ঋণ আর 1 টাকাও বাড়বে না। বলুন। প্রথমে আমরা যারা এখানে বসছি সবাইকে ঈদের শুভেচ্ছা দেরি হলো, আর টিভির দর্শকদেরকেও জানাই ঈদের শুভেচ্ছা। আমি একটু এগিয়ে যেতে চাই আগেটা, যে আজকে যে আমরা খেলাপি ঋণ, তারপরে দেশের মধ্যে ব্যাংক শেষ হয়ে গেছে, এসব আসছে। এটা কি শুধু বাংলাদেশে? পৃথিবীর অন্য কোনো দেশে আছে কি? না শুধু বাংলাদেশ?
বাংলাদেশে আমাদের সমস্যা কি, আমরা একটা আবেগী জাতি, যখন যেটা ধরি সেটাকে নিয়ে কয়দিন হই হুল্লোড় করলাম, তারপরে সব শেষ। এই হলো আমাদের, যখন যেটা সামনে পাই সেটাই খাই। আপনি ধরবেন খেলাফিরিনের কথা, হাবিব ভাই যেটা বলল যে খেলাফিরিন শুধু এই সরকারের আমলে, ভাই ভুলে গেছেন বিএনপি জামাত জোটের সময় বিএনপির বঙ্গবন্ধুকে হত্যার পরে এই জিয়াউর রহমান এই দেশে এসেই ব্যবসায়ীদেরকে একত্রিত করে পার্টি করার জন্য হাজার লক্ষ কোটি টাকার যে ঋণ দিয়েছে, ওই টাকা আবার মৌকুফও করে দিয়েছে। সেটা কি ভুলে গেছেন? ডান্ডি ডাইংয়ের হাজার হাজার কোটি টাকার লোনের সুদ মৌকুফ করতে করতে এতদূর পর্যন্ত এনেছে, এটাও কি ভুলে গেছেন? শুনেন, একটা দেশকে আপনি যখন রিপ্রেজেন্ট করবেন তখন আপনাকে সব কিছু চিন্তা করতে হবে। ব্যবসায়ীদেরকে আপনি গলা টিপে ধরে হত্যা করবেন, দেশ চালাতে পারবেন না। আপনারাও তো দেশ চালিয়েছেন 21 বছর, এভাবে যারা অগণতান্ত্রিক সরকার ছিল দেশ চালিয়েছে। কিন্তু আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে, এই যে আপনার ঋণ খেলাফি, এটা একদিনে শুরু হয়নি, এটা ওই আমল থেকেই শুরু করে আস্তে 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 এটা বেড়ে 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 আসছে। হ্যাঁ ঠিক আছে, ঋণ খেলাফি হবে। ঋণ খেলাফিটা কী জন্য হচ্ছে? যেমন মনে করেন এখন গার্মেন্টস ফ্যাক্টরিগুলো, আপনি বলছেন ঠিক, এটা গার্মেন্টস ফ্যাক্টরির এটার জন্য সে ঋণ চাইছে। ঋণ খেলাফি যারা, তারা তো এমনি এমনি টাকা নেয় নাই, গচ্ছিত তাদের কোনো না কোনো ইকুইটি আছে, তাদের জায়গা সম্পদ বন্ধক আছে ব্যাংকে। খেলাপি হবে, খেলাপি হলেও এটা কিন্তু এটা ব্যাংকের এই সম্পদগুলো বাইরে বিক্রি করে আবার টাকা আদায় করা যায়। এমনি কিন্তু কাউকে টাকা দিয়ে দেয় না ব্যাংক। আপনারা যেভাবে বলতেছেন মনে হচ্ছে যে ব্যাংকের মধ্যে ঢুকছে, সব টাকা বস্তা ভরে নিয়ে যাচ্ছে, কোনো আইন কানুন নাই। এটা তো হইতে পারে না। আপনি এটা আমাদের মাননীয় অর্থমন্ত্রী কালকে বাজেট পেশ করবেন, আগামীকাল বাজেট পেশের পরে আপনি যদি এই আলোচনাটা করেন তাহলে আমরা আরো ভালোভাবে বলতে পারতাম। এখন তো বাজেটই শুরু হয়নি। শামসুল হক, আমি ছোট প্রশ্ন করি, যেটা আমাদের আলোচনার বিষয় ছিল যে রাজনীতির দায় কতটুকু, যেটা নাজমুল আশরাফ বলবার বারবার চেষ্টা করলেন, যেটি একটু অপসংস্কৃতি, রাজনীতিতে সম্পৃক্ত ব্যক্তি এবং অনেক বিখ্যাত ঋণ খেলাপি আছে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত সকল আমলেই থাকে। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? আমি বলবো, রাজনীতি যারা করে এখন, তো আগে এক সময় যারা রাজনীতি করতেন বঙ্গবন্ধুর সময়ে, তারা কিন্তু ঋণ নিতেন না, তারা পলিটিক্স করতেন, ব্যবসায়ীরা ব্যবসা করতেন। এই যে অপসংস্কৃতি নিয়ে আসলো জিয়াউর রহমান, সমস্ত ব্যবসায়ীদেরকে টেনে আনলো। আপনি হাসছেন কেন? হাসার কিছু নেই। আপনিও তো একসময় ছাত্রলীগ করছেন, আপনিও চিল্লাইছেন। ওই যে গণফোরাম করতেছেন, উনিও একসময় চিল্লাইছে। কিন্তু আমার কথা হলো যে হাসার কিছু নেই। যারা অরাজনৈতিক ব্যক্তিত্ব এদেশে এসে গণতন্ত্রকে হত্যা করেছে, ওই ছাউনি থেকে এসে, সামরিক ছাউনি থেকে এরশাদ বলেন, জিয়াউর রহমান বলেন, এরাই তো ঋণ খেলাপি সৃষ্টি করে ব্যবসায়ীদেরকে রাজনীতি এনেছে। তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। আমার এলাকাতে যিনি ছিলেন শাহনওয়াজ চৌধুরী মন্টু, উনি ভালো জানবেন, ওনার সমস্ত টাকা ওই যে বিএনপির হর্তাকর্তারা তারা নমিনেশন দিবে, ভাগযোগ করে ঋণের টাকা খেয়েছে। সে ঋণ খেলাপি কবরে চলে গেছে। এইভাবে আপনি তো একজন ব্যবসায়ীকে মেরে ফেলাটা ঠিক হবে না, তাকে বাঁচিয়ে রাখতে হবে। আমরা তো এখনো পর্যন্ত কোনো ওইভাবে মৌকুব করিনি। আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে বলেছেন ব্যবসায়ীরাও ব্যবসা করবে, তাদেরকেও টিকিয়ে রাখতে হবে এবং যাতে দেশও ভালো চলে। রাজনীতির দায়ের কথা বলছিলাম, আমি আপনার কাছে আসবো। একজন দর্শক টেলিফোনে আছে, ফোনটি নিয়ে। দর্শক, আপনার পরিচয় দিয়ে বলুন সংক্ষেপে প্রশ্নটি। হ্যালো। জি, আপনার পরিচয় দিয়ে সংক্ষেপে বলুন প্রশ্নটি দর্শক, এবং ভলিউমটি টেলিভিশন। জি বলুন। আমি রংপুর থেকে বলতেছি, রংপুর বদরগঞ্জ থেকে মোহাম্মদ জুয়েল রানা। রংপুর থেকে বলছেন, বলুন। যে রংপুর বদরগঞ্জ থেকে মোহাম্মদ জুয়েল রানা বলতেছি। আমার প্রশ্ন হইল, প্রতি বছরে জুনে যে বাজেটটা হয় আমাদের, সে বাজেট রাস্তাঘাট বা যে কোনো কাল বা বিল্ডিং এর উপর, সে বাজেট গুলো যে কন্ট্রাক্টর বা ঠিকাদার যে রাস্তার কাজগুলো করে, আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় সংসদ সদস্য, আমাদের একজন সংসদ সদস্য আছে মোহাম্মদ আহসানুল্লাহ চৌধুরী ডিউক চাচা, কিন্তু আমার অনুরোধ থাকবে এবারে রাস্তাঘাটের যে আইনগুলো যে কন্ট্রাক্টর বা ঠিকাদার বরাদ্দটা পাবে, সেজন্য সুষ্ঠুভাবে ভালোভাবে কাজ করে এবং 5 বছরের মধ্যে সম্পূর্ণ টাকা বরাদ্দকৃত টাকাটা যেন না পায়,
কেননা দেখা যায় রাস্তার রোডের কাজ করে ঠিকই, কিন্তু 6 মাস না যেতে না যেতে রাস্তার কাজ আবার সংস্কার করার লাগে। ধন্যবাদ। জি জি বলুন। যে দর্শক আপনাকে ধন্যবাদ। তবে এটা ঠিক যে কোনো ঠিকাদারি কিন্তু এমপি করে না। এখানে টেন্ডার হয়, টেন্ডার হয়, এখন দুর্নীতিটা অনেকটা কমে গেছে টেন্ডার হতে। তো টেন্ডার হওয়ার পরে আত্মীয় স্বজন করার একটি প্রবণতা বা একটি জনশ্রুতি কিন্তু আছে, বা আমরা বিভিন্ন অভিযোগ শুনে থাকি। এখন আত্মীয় স্বজন করার কোনো স্কোপ নাই। টেন্ডারিং এ যখন গেছে এখানে আত্মীয় স্বজন করতে পারবে না, ঘরে বসে আপনিও টেন্ডার মারতে পারেন, যে সবচেয়ে কম দিবে। কিছু মনিটরিং তো ওখানে এমপি সাহেবই করে না, থাকেন, এমপি সাহেব কোনো মনিটরিং করে না। এখানে একটা ভুল, এমপি সাহেবরা কোনো মনিটরিং করে না। এমপি সাহেবরা কাজগুলো ঠিকমতো হয় কিনা দেখে, এবং এটা এক্সিএন আছে, এটা এখানে ইঞ্জিনিয়ার আছেন, এখানে বিভিন্নভাবে প্রকৌশলীরা আছেন, ওরা দেখেন। আমি তো আর প্রকৌশলী না, সেই কতটার সাথে কতটা মিশেলো শুধু এমপি একটু আপনার একটু প্রশ্ন, সেটি হচ্ছে যে এমন শোনা যায় যে কথাগুলো আছে, প্রচলিত আছে, কিংবা মানুষের ধারণা আছে, অভিযোগ আছে, সেটি হচ্ছে যে যারা ঠিকাদারি কর্মকাণ্ড পরিচালনা করছেন তাদের ভাগবটার একটি অংশ বিভিন্ন লোককে দিতে হয় বলে কাজটি সঠিকভাবে হয় না, এমন অভিযোগ আছে। আমি তো এখানে আজকে আর টিভির দর্শক এই জায়গাটা আমার এলাকায় শুনি আপনার কাছে একই প্রশ্ন থাকবে আমার। টেন্ডারের ভাগ বটরা যে কন্ট্রাক্টর কার সাথে ভাগ বটরা করলো বা কাকে কি দিল, ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট, সেগুলো তো একটি রাস্তা হয়তো করার পরেই সে রাস্তাটা ভেঙে যাচ্ছে, এমন অভিযোগ ভেঙে গেলে এক বছর কিন্তু তার 10% টাকা সরকারের কাছে গচ্ছিত থাকে। এক বছরের মধ্যে যদি কোনো রাস্তার কোনো সমস্যা হয়, ওই টাকা দিয়ে রাস্তাটা করে নিতে হয় এবং করে দেয়। কোনো দুর্নীতি নাই বলতে চাইছেন? দুর্নীতি একদম না, দুর্নীতি নাই এ কথা আমি বলবো না। দুর্নীতি যেটা শুরু হয়েছে অতীত থেকে, সেটা তো থাকবেই। দুর্নীতি একেবারে আপনি নির্মূল করতে পারবেন না। দুর্নীতির শিকড় এত গভীরে, আমি তো বারবার আপনাকে বলছি, যারা ঢুকিয়েছে সেটা আমাদের তুলে এনে এটাকে ধ্বংস করতে অনেক সময় লাগতেছে। আপনি দেখতেছেন যে একজন ডিআইজি আরেকজনকে দোষারোপ করে, সে আরেকজনকে দোষারোপ করে, তারা দোষারোপ করতেছে। তো শুরু হয়েছে, একজনকে দোষারোপ করলে দুইজন ধরা পড়তেছে জালের মধ্যে। কথা বলি, হুইপ সাহেব যেটা বললেন এটা থিওরিটিক্যালি ঠিক আছে, কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যালি এটা আমাদের চোখে অন্তত ধরা পড়ে না। এমন একটা সিস্টেম দাঁড়ায় গেছে যে সরকারি দলের নেতাকর্মীরাই এই কাজগুলি ভাগ বটারা করছে। না না, এটা তবে এই অনেক জায়গায় কাজ হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে না। এমনকি ধান দেখাতে পারবেন না, ধান কেনা এটা দেখাতে পারবেন না, বাইরে ধানও কিনতে না, এটা ঠিক কথা না। আমরাও তো আমাকে একটু বলতে দেন, আমি বলি আজিজ ভাই, গ্রামের সাথে যোগাযোগ আছে, এখনো কন্ট্রাক্টরই করেন। আপনার এলাকায় না থাকতে পারে, সময়ের মাল্টিমিলিয়নার এলাকায় না এই যে থাকতে পারে, আওয়ামী লীগের সরকারি টাকাই ছিল না, কোনো কাজ ওরা পায় না। টেন্ডার নিতে পারে না। আপনি দেখেন আমার এখানে 25 জন ঠিকাদার এখনো বিএনপির এস্টাবলিশ ঠিকাদার কন্ট্রাক্টরি করে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আমরা তো বাধা দিই না। আপনার এলাকায় ধরে নিলাম আপনার এলাকায় হতে পারে, সারা দেশে এক চিত্র। দুই নম্বরে কাজ করতে যায়, সরকারের বদনাম হওয়ার জন্য আরেকদিকে লোকবংশটা ভাগ করে নাই। আমি আসবো আপনাদের কাছে। আমি এখন যাচ্ছি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আপনি বলুন যে আপনারা বারবারই বলে থাকেন বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনারা কথা বলছেন, এবং যেখানে যে প্রসঙ্গটি আমরা উত্থাপন করতে চেয়েছি সেটি হচ্ছে যে রাজনীতির দায় কতটুকু খেলাপি রান নিয়ে আপনারা বারবার বলেছেন, যে হলমার্কের কথা বলেছেন, এবং আরেকটি বিষয় হচ্ছে যে গত 10 বছরে 10টি বড় ঘটনা ঘটেছে ব্যাংক লুটের, যেখানে 22,000 কোটি টাকার ঊর্ধ্বে লুটপাট হয়েছে। এ প্রসঙ্গে আপনারা কি বলবেন? যে আপনাদের প্রশ্নে বক্তব্য আছে। বাজেট নিয়ে আলোচনা একদিন আগেই তো করছি আমরা, পার্লামেন্টের 2 জন প্রতিনিধিও এখানে আছেন। আসলে বিষয়টা হচ্ছে বাজেট নিয়ে আলাপ আলোচনা জনগণের মধ্যে কোনো আগ্রহ নাই। আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা বাজেটটাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেন মনে হয় যে একটা বড় লোকের একটা ভাগাভাগি বাজেট। কর্পোরেট হাউস আছে, তাদের স্বার্থ রক্ষা কত বেশি করা যায় সেইভাবে কয়েক বছরের বাজেট আমরা দেখতেছি। এখানে সুশাসনের অভাব, সেটা আমরা আলোচনা করতে পারি। স্বচ্ছতার অভাব, এটা আলোচনা করতে পারি। জবাবদিহিতাই নাই। এই যে লক্ষ হাজার কোটি টাকা আমরা বরাদ্দ করছি, সরকারই তো বড় ঋণ গ্রহীতা। এখানে সরকার সমস্ত ব্যাংক থেকে ঋণ নিয়ে, সরকারি ব্যাংক সহ 2টা প্রাইভেট ব্যাংক সহ পুরা ব্যাংকটাকে ফতুর করে দিয়েছে। আর বিদেশ থেকে উচ্চ সুদে যে হারে ঋণ আনছে, বড় বড় মেগা প্রজেক্টের কথা বলে, এটা বাংলাদেশে তো 12টা বাজছে, আর বাকি কি আছে? এই বোঝা তো দেশের মানুষকে টানতে হবে। এই সরকার লোকধাঁধানো কতগুলো চমক কথা বলে মানুষের সাথে যে প্রতারণা করছে,
হ্যাঁ, সেই জায়গায় আমরা না গিয়ে, আমার বন্ধু শামসুল হক চৌধুরী, আমাদের একই এলাকায় আমাদের বাড়ি, 50 বছর পূর্তি করব আমরা, উনি এখনো আমাদেরকে সেই পেছনের দিকে টানতেছে। এখন বলতেছে মধ্যমায়ের দেশ, উচ্চমায়, সেগুলো আলোচনা করে। দুর্নীতি শুরু হয়েছে আরে কোত্থেকে? ভাই, দুর্নীতি তো খেলাপি আপনি শুরু প্রথম হয়েছে হয়েছেন। কোত্থেকে? এটা বলতে হবে না 99 আপনাকে? শুরু হলো কোথা থেকে? 99, 2000 সনে তো আপনারাই প্রথম হয়েছেন, চ্যাম্পিয়ন হয়েছেন। সেই না, ধারাবাহিকতা আমরা চ্যাম্পিয়ন হই নাই। এখন ওনারা পরপর জিয়াউর রহমান আওয়ামী ক্ষমতায় লীগের আসবার আওয়ামী পর থেকে লীগের কিন্তু শেষ এটা শুরু। বছরে চ্যাম্পিয়ন শুরু হয়েছে। আপনি বললে তো হবে না, এটাই রেকর্ড। চ্যাম্পিয়ন শুরু হয় নাই। তারপর তো 4 এটা- বছর তো চ্যাম্পিয়ন হয় নাই। প্রথম চ্যাম্পিয়ন আপনারা পরবর্তী হয়েছেন। পর্যায়ে প্রথম 5 বছরের চ্যাম্পিয়ন championship আওয়ামী আমাদের লীগের খালেদা জিয়া- 99, 2000 সন থেকেই শুরু হয়েছে। না না, এখন আর চ্যাম্পিয়ন হবার দরকার নাই। এখন যে অবস্থা হয়েছে, কোমর ভেঙে দিয়েছেন অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতিকে কোমর কোমর ভেঙে ভেঙে আপনাদের ওই- এইটা বলি না, সেটা- তাহলে বাংলাদেশ আজকে সেটা উন্নয়নশীল দিতে হবে বাংলাদেশ হিসাব হতো না। নিকাশ। কোমর তো আপনাদের বাংলাদেশের ভেঙে গেছে। মানুষের গড় আপনারা- আজকে আপনারা ক্ষমতা আর না, আসতে পারবেন না। বিষয়টা সেটাই। হচ্ছে মার্কিন ডলার বিনা হতো না। ভোটে নির্বাচন কোমর, করতে করতে, এই ভুল ব্যাখ্যা বিনা দিয়েন না। ভোটে কোমর নির্বাচন আপনাদের করতে ভুল করতে দিয়েন না। এমন পর্যায়ে চলে গেছেন, জাতির আপনাদের সামনে কোনো ভুল তথ্য জবাব দিয়েন আপনি না। একজন জনগণের সাথে কোনো সম্পর্ক আপনি নাই। একজন প্রতিযশা জনবিচ্ছিন্ন আইনজীবী হয়ে আপনারা এই যা ধরনের- খুশি তাই এই করবেন। ধরনের অসত্য কোনো- কথা যদি বলেন, কোনো মানুষ কি জবাবদিহিতা বলবে? আপনাদের আপনি করতে হবে না। জাতির সামনে এই ভুল এখন- তথ্য দিয়েন না। এখন সমস্যা আদালতে হচ্ছে, বলতে বলতে শোনেন, অসত্য দাদা, কথা। এখন এই যে হাজার ওই যে হাজার কোটি অভ্যাসে টাকা, পরিণত হয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা আপনারা কিন্তু লুটপাট একটা করে সময়- নিয়েছে। কারা একটা নিয়েছে? সময় খালেদা জিয়ার সব বিরুদ্ধে চিহ্নিত লোক, আপনারাই কথা সরকারের বলেছিলেন। সব চিহ্নিত আজকে লোক। খালেদা জিয়ার সঙ্গে আবার আপনারা 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 রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছেন। শতকরা 80 জন আপনারা ব্যবসায়ী। শুরু করেছে কে? শীর্ষস্থানীয় এটা বলেন না, ব্যবসায়ী। আপনার পাশে যিনি আছেন। না, না, ঠিক উনি আছে, শুরু- তারাই শুরু করুক। আওয়ামী লীগ কেন সেটাকে আমরা এটা বন্ধ করতেছি। বন্ধ তো করে আমরা নেই না, বন্ধ করতেছি। আরো দুয়ার খুলে দিয়েছে। না, না, দুয়ার খুলে আপনারা- সুব্রত চৌধুরী, আমি আবারও আসবো আপনার কাছে। আমি যাচ্ছি আসলক চৌধুরী ডিউক এমপি, আপনার কাছে যাচ্ছে। আপনি বলুন যে ঋণ খেলাপি নিয়ে যে প্রসঙ্গটি হচ্ছে, সে রাজনীতির সম্পৃক্ততা আছে, যেটি সকলে বারবার বলার আপনাকে চেষ্টা করছে। ধন্যবাদ। আপনি কি বলবেন আমি এই প্রসঙ্গে? প্রথমেই, দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক, এবং যারা উপস্থিত রয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। আমি যে কথাটি বলতে চাই সেটি হলো যে আজকে সরকার ব্যাংকের শৃঙ্খলা ফিরিয়ে আনতে চায়, এবং অতীতের যে দুর্নীতি, এই দুর্নীতির কারণেই কিন্তু ঋণের বোঝা বেড়েছে। হাবিব ভাই যে কথাটি বললেন সেটি হলো যে আজকে 2009 সালের পর, তাহলে কি 2009 সালের পূর্বে কি বাংলাদেশে কোনো ব্যবসায়ী ছিল না? বাংলাদেশে কি কোনো ব্যাংক ঋণ দেয়নি কোনো ব্যবসায়ীকে? সেদিনের ঋণের বোঝা ধীরে ধীরে আজকে কিন্তু এতটাই জমে এতটাই হয়েছে। আজকে দেখেন যে শুধু আজিজ ভাই একটি কথা বলেছেন, আমার এই ভাই একটি কথা বলেছেন যে এর সঙ্গে কিন্তু দুর্নীতি জড়িত। আজকে বিএনপি নেতাদের সেই দীর্ঘ সময় একটা স্বৈর শাসন বাংলাদেশে 21 বছর শাসন চালিয়েছে, এবং সেই সময়টায় যে ব্যবসায়ীদেরকে রাজনীতিকরণ, এইটা কিন্তু সেই স্বৈর শাসনের আমলে হয়েছে। সেটি হয়েছে জিয়াউর রহমানের আমলে, ম্যাডাম খালেদা জিয়ার আমলে, এরশাদ সাহেবের আমলে। আজকে সেই জঞ্জাল সারাতে এতটা সময় লাগছে, যেটি আজকে দেখেন, আজকে সরকার ব্যাংক সুদ কমাতে চায়। সব তফসিলি ব্যাংকের সঙ্গে বৈঠক করে ব্যাংক ঋণের সুদের হার সর্বোচ্চ সীমা 9% বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক, এবং সেটি আজকে কিন্তু কোনো ব্যাংক মানছে, কোনো ব্যাংক মানছে না। আজকে বিএনপি জামাতের আমলে যে ব্যাংকগুলো, আজকে আপনাকে বলি, বিএনপি নেতাদের দুর্নীতি, আপনি গত বছর অক্টোবরে যেটা কার্যকর হওয়ার কথা ছিল এখনো কার্যকর হয়নি। ডিউক, আপনার এটি 1 মে থেকে কার্যকর হবে। আমি যে কথাটি বলতে চাচ্ছি, 15 এপ্রিল সমকাল পত্রিকায় উঠছিল, আপনার 1 মাসের ব্যবধানে মানি লন্ডারিং করে 125 কোটি টাকা বিদেশে পাচার করেছিল 8টি ব্যাংকের মাধ্যমে। তারা কারা? তারা বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, এই যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এসএসবিসি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ঢাকা ব্যাংক, এশিয়া ব্যাংক, এই সব ব্যাংকের মাধ্যমে। আপনি লক্ষ্য করুন, সেই সময় রূপালী ব্যাংকের ডিরেক্টর ছিল হাফিজ ইব্রাহিম, যিনি গিয়াসউদ্দিন আল মামুনের ভাই। উনি কিন্তু সেই সময়টা আপনার রূপালী ব্যাংকের এমন অবস্থা করেছিল, দেখেন, ঋণ খেলাপিতে আম্বিয়া মেমোরিয়াল হাসপাতাল, উনি এন্টারপ্রাইজ, এরকম অনেক নাম আছে যাদেরকে ঋণ দিয়ে সেই সময় হাফিজ ইব্রাহিম রূপালী ব্যাংকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। আজকে দেখেন, সেই রূপালী ব্যাংক ম্যাডাম খালেদা জিয়ার আমলে উনি সেই ব্যাংককে বিক্রি করার জন্য কথিত এক প্রিন্সের কাছে সমস্ত
সমস্ত কিছু উনি রেডি করেছিলেন। বাংলাদেশের সেই সময় আওয়ামী লীগ সহ বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে সেই সব রাজনৈতিক সংগঠনের আন্দোলনের কারণে ডিউক, একটি সেদিন প্রসঙ্গ রূপালী আপনি ব্যাংক বললেন, কিন্তু বিক্রি হয় নাই। আপনি কয়েকটি উদাহরণ নাম বলেছেন যে আজকে- বিএনপি আমলে, একটি ছোট্ট প্রশ্ন, বিএনপি আমলের কথা কয়েকজনের কথা বলেছেন, কিন্তু আপনাদের অন্যতম অংশীদার যেটি রাশেদ খান মেনন সম্প্রতি বলেছেন যে এই খেলাপি ঋণের ব্যাপারে আমরা এরশাদ আমলে খুব সোচ্চার ছিলাম, যারা তখন খেলাপি ঋণের শীর্ষে ছিলেন এখনো এই সরকারে তারা শীর্ষ অবস্থানে রয়েছেন, আজকে আমি অনেক বড় বড় একটু শেষ করে কর্তা নেই। ব্যক্তি তারা। এই আমি প্রসঙ্গে কি কথাগুলো বলবেন? শেষ করে নেই। সেটা হলো হাবিব ভাই এবং আমার সুব্রত দাদার কথা ধরে রেস ধরে, সেটি হলো সুব্রত দাদারা কিন্তু বরাবরই বলে আসছেন, বিশেষ করে ম্যাডাম খালেদা জিয়ার আমলে ওনারা কিন্তু ম্যাডাম খালেদা জিয়াকে কখনো খুনি বানিয়েছেন, কখনো স্বৈরাচার বানিয়েছেন, কখনো দুর্নীতিবাজ বানিয়েছেন, কখনো মানি লন্ডারিংয়ের হোতা বানিয়েছেন। আজকে ওনারা কিন্তু সেই খালেদা জিয়ার মুক্তি চাচ্ছেন এবং এতিমের টাকা চুরির দায়ে যে আজকে জেলখানায় আছে এবং সেই জোট ঐক্য ফ্রন্ট বেঁধেছেন তার মুক্তির জন্য। আসলে ওনারা কখন কোন কথা বলবেন আমি জানি না, তবে যে কথাটি বলতে চাচ্ছি সেটি হলো যে বড় বাজেট প্রয়োজন আছে। আপনি বলছেন যে বাংলাদেশের মানুষের কোনো আগ্রহ নেই, আমি এই কথাটির সঙ্গে আপনার দ্বিমত পোষণ আসলে করছি। যদি একটি বাংলাদেশের ফোন 16 কোটি মানুষের এই বাজেট নিয়ে আগ্রহ আছে, এই কারণেই যে আজকে পদ্মা সেতুর মতো সেতু হওয়া দরকার। বাংলাদেশে অনেক সেতু আছে, আপনার কথা আমি বড় শুনবো। বাজেট আসলে নাহলে চৌধুরী সেতু ডিউক, হবে না। একজন দর্শক আজকে- টেলিফোন অনেকক্ষণ ধরে আছেন, আমি আপনার কাছে আমি আবারও আসবো। একজন দর্শক টেলিফোনে আছেন। দর্শক, আপনার পরিচিতি বলুন সংক্ষেপে প্রশ্নটি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পঞ্চগড় থেকে বলছি, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানা। আপনার নামটা কি বলুন, নামটি বলুন। আমার নাম মোহাম্মদ রেজাউল। জি বলুন রেজল, বলুন। আমার প্রশ্নটা হলো ওই যে শামসুল হক মহোদয়ের কাছে, তিনি ওই যে বললেন যে আসলে কি ব্যাংক খাত যেই কথাটা বললেন, ব্যাংক খাতের যারা ধার করে ঋণটা দিতে, তারাই তো দুর্নীতিবাজ। তাদের 1 কোটি টাকার মধ্যে মনে করেন 5 লাখ টাকা তাদের দিতে হয়। আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলুন। দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিন। কিভাবে বুঝবে, কিভাবে সার্ভেয়ারি করবে? ধন্যবাদ। আপনার নিশ্চয়ই উত্তর আমরা আপনার কাছে নেব, কিন্তু একটি বিরতিতে যাব। বিরতির পর আপনার কাছে আমি আবারও আসবো। দর্শক দেখছেন গোল টিভি, নিশ্চিত ছোট্ট একটি বিরতি, ফিরছি শীঘ্রই, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। দেখছেন RTV বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিল। আপনাদের সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। আলোচনা বিষয় খেলাপি ঋণের বোঝা ও রাজনীতির দায়। আবারও যাচ্ছে আহসান হক চৌধুরী ডিউক এমপি, আপনার কাছে। আপনি যে কথা বলতে চেয়েছিলেন যে এখানে আরেকটি প্রসঙ্গ, যে একটি 60টি ব্যাংকের কথা বলা হয়েছে যারা সবচেয়ে নাজুক পরিস্থিতির ভিতরে আছে। এর ভিতরে 4টি হচ্ছে সরকারি ব্যাংক, যেটি হচ্ছে সোনালী, রূপালী, জনতা এবং অগ্রণী, সবচেয়ে নাজুক অবস্থায় আছে। আজ আমি যন্ত্রণায় কিংবা রাজনৈতিক তথ্যে আপনি কি বলবেন? সেটি হলো যে একটি সরকার যদি অসৎ হয়, সুব্রত দা বলেছে সুশাসনের অভাব। সুশাসনের অভাব কিন্তু অতীতে ছিল। বিএনপি জামাতের আমলে সুশাসনের অভাব ছিল বলে দীর্ঘ সময় 21 বছর এদেশের অনেক টাকাই কিন্তু বিদেশে গেছে। ম্যাডাম খালেদা জিয়া 320 ট্রাঙ্ক বিদেশে কি নিয়ে গিয়েছিলেন আপনারা নিশ্চয়ই জানেন, পত্রিকায় আসছিল। এখন সেই 320 ট্রাঙ্কের ভিতর টাকা ছিল না, স্বর্ণালঙ্কার ছিল, এইটা জানবার বিষয়। আজকে আসেন, আপনার জিয়াউর রহমান যখন মারা যান, তখন সেই জিয়াউর রহমান মৃত্যুর পর দেখানো হলো ভাঙা সুটকেস থেকে ছেঁড়া গেঞ্জি। সেই ছেঁড়া গেঞ্জি থেকে বেরিয়ে আসলো ডান্টি ডাইঙ্গের মতো কোম্পানি, কোকার মতো জাহাজ, 1টা 2টা 3টা 4টা 5টা। সেখানে এই টাকাগুলো কোত্থেকে আসলো? হয় কালো টাকা, নতুবা এই সরকারি ব্যাংকগুলো থেকে টাকা নিয়ে তারা সেই ব্যবসাগুলো করেছিলেন। তাহলে সেই টাকা কি তারা ব্যাংকে ফেরত দিয়েছিলেন? ঋণ খেলাপি কারা? আজকে এই জিনিসটা পরিষ্কার হওয়া দরকার। আজকে কিন্তু দীর্ঘদিনের বোঝা বাড়িয়ে আজকে এই অবস্থায় আসছে। আজকে সরকার, জননেত্রী শেখ হাসিনার সরকার, মুক্তিযুদ্ধের চেতনার সরকার, দেশপ্রেমিক সরকার। আজকে কিন্তু দেশে সুশাসন আছেই বলে বাংলাদেশ কিন্তু উন্নয়নশীল বাংলাদেশ। আজকে দেশে সুশাসন আছেই বলে বাংলাদেশের মানুষের গড় আয় 1775 মার্কিন ডলার। আজকে বাংলাদেশে সুশাসন আছে বলেই
আমরা স্বপ্ন দেখি আগামী দিনে 2021 সালের পূর্বেই বাংলাদেশ মধ্যম আয়ের বাংলাদেশ হবে, আর 2041 সালের মধ্যেই বাংলাদেশ উন্নত বাংলাদেশ হবে। এইটা একমাত্র সুশাসন আছে বলেই আমি এই কারণে আপনাদেরকে বলতে চাচ্ছি যে কথাটি, সেটি হলো যে অতীতের জঞ্জাল সারাতে সময় লাগছে, এই সময় দিতে হবে। আজকে ব্যাংক সেক্টরে আজকে মাননীয় অর্থমন্ত্রী আগামীকাল উনি বাজেট ঘোষণা করবেন, অপেক্ষা করুন। আগামীকাল বাজেটের পরেই আমরা বাকি আলোচনাগুলো আপনাদের সঙ্গে আবারও বসবো, বারবার বসবো। আমরা এই সুশাসন আছে বলেই, জবাবদিহিতা আছে বলেই আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বারবার মিডিয়ার সামনে কিন্তু উনি হাজির হন। প্রত্যেকটা মিডিয়ার আপনার সাংবাদিকদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেন। আমরা কিন্তু বারবার নিজ এলাকা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরাও কিন্তু জবাবদিহিতা এটি আমাদের আমলে না, এটি পূর্বে আমি বললাম যে ডান্ডি ডাইঙ্গের মতো কোম্পানি, জাহাজ কোকা জাহাজের মতো যে জাহাজগুলো কেনে, আজকে সেই সরকারি ব্যাংকগুলো তারা দেউলিয়াত্ব পর্যায়ে নিয়ে গিয়েছিল। আজকে সেখান থেকে কিন্তু এই সরকারি ব্যাংকগুলো আজকে শৃঙ্খলা ফিরিয়ে আবার প্রাণ পাচ্ছে। ধন্যবাদ আপনার কাছে। আমি আরেকটি কথা বলতে চাই, যে কথাটি যে দাদা বলছিল যে আপনার টেন্ডারবাজি, আজকে কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে, জননেত্রী শেখ হাসিনার আমলে কোনো টেন্ডারবাজি হয় না এবং হয় না, এটা আমরা জোর গলায় বলতে পারি। এবং আওয়ামী লীগের কোনো কর্মী, নেতা কর্মী কোনো টেন্ডারবাজির সঙ্গে জড়িত নয়। আজকে সুশাসন আছে বলেই আজকে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার আজকে কিন্তু আপনার ই টেন্ডারের ব্যবস্থা করেছে। এটা কিন্তু অতীতে ছিল না। আজকে কিন্তু সবাই স্বাধীনভাবে এই টেন্ডারে অংশগ্রহণ করতে পারে। আহসানুল হক চৌধুরী ডিউক এমপি, ধন্যবাদ আপনাকে। এম এ আজিজ, আপনি বলুন, যেখানে বলবার চেষ্টা করেছেন যে চারটি যে ব্যাংকের কথা বললেন আহসানুল চৌধুরী ডিউক, সেটি হচ্ছে যে বিএনপি আমলে যে ঋণ গিরানো হয়েছে তার ফলে চারটি ব্যাংক সবচেয়ে ক্ষতিগ্রস্ত, যে নাজুক পর্যায়ে আছে। ব্যাংকগুলোর রক্তক্ষরণ হচ্ছে সরকারি ব্যাংক, 60টির ভিতরে 4টি হচ্ছে সরকারি ব্যাংক। এ প্রসঙ্গে আপনার কোনো বক্তব্য? এই সরকার পরপর 3বার ক্ষমতায় এসেছে, এখন অতীত ঘাটলে তো হবে না। এই টাকা ব্যাংক ঋণ বঙ্গবন্ধুর আমলেও ছিল, কম ছিল, এরশাদের আমলেও ছিল, জিয়া রহমানের আমলেও ছিল, খালেদা জিয়ার আমলেও ছিল। কিন্তু এই সরকার যখন মহাজোট সরকার যে 2009 সালে ক্ষমতায় আসে, আপনি সময়টা দেখেন, তখন ব্যাংক ডিফল্ট লোন ছিল 22,481 টাকা। আমি কিন্তু বলেছি এখন কিন্তু শুরু, এবং 2019 সালে 3 মাসেই প্রায় এই পরিমাণ টাকা আপনার ঋণ খেলাপি হয়ে গেছে। অর্থাৎ পরিমাণটা লক্ষ্য করবেন, এখানে পরিমাণের কথা আসছে। ব্যাংক আছে, কিছু ঋণ খেলাপি হবে, কিন্তু তার পরিমাণটা কি? পরিমাণ কি বাজেটের সমান হবে? এটি হলো লক্ষণীয়। কারণ আপনি হিসাব করলে তো হবে না, মুখে বলে দিলাম ডান্ডি ড্যাং লয়ে গেছে, অমক লয়ে গেছে, টোটাল হিসাবটা কি? হিসাবটা 2009 সালে হলো 22,481 কোটি। এটা হলো দেশ স্বাধীন হওয়ার পর। আজিজ ভাই, অতীতকে যারা ভুলে যায়, আপনি আমাদের হিসাবটা ধরবেন না, আমি শেষ করি না, যেভাবে বলছেন ধরবেন না, সবসময় স্মরণ করবেন। আসল স্ট্যাটিস্টিক্সে তো আর বদলানো যাবে না। অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার পর থেকে 2009 সালে মহাজোট সরকার যখন ক্ষমতা নেয়, তখন ব্যাংক ঋণ ছিল, ডিফল্ট লোন ছিল 22,481 কোটি। এর ভিতরে 10 বছর আপনারা বেড়ে কত হয়েছে শোনেন, এখন আপনারা বেড়ে 2019 সালে 1,10,873 কোটি, আর 3 মাসে হয়েছে। অর্থাৎ 2019 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে হয়েছে 16,926 কোটি। অর্থাৎ মহাজোট সরকার যখন ক্ষমতা আসছিল 2009 সালে, তার আগ পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পরে যে পরিমাণ ডিফল্ট লোন ছিল তার কাছাকাছি 3 মাসে হয়ে গেছে। সুতরাং আপনি এইভাবে স্ট্যাটিস্টিক্স দিয়ে বিবেচনা করলে, হ্যাঁ, ব্যাংক ডিফল্টার সবসময় ছিল, কিন্তু পরিমাণটা আপনাকে লক্ষ্য করতে হবে। পরিমাণ কেউ এখন বেশি, শোনেন, আপনারা মহামান্য এমপি না, আপনারা কোনো জিনিস শোনেন, আপনি পরিমাণ আমরা দেখবেন না। সাধারণ নাগরিক। আপনি বলছেন খেলাপি, পরিমাণের কথা বলে নাই, নাগরিক। আমাকে একটু বলতে দেন। আপনি বলছেন, উনি বলছেন খেলাপি ছিল। এখনো উঠতি কিছু ব্যবসায়ী যারা বিভিন্ন ধন সম্পদ জমা রেখে ব্যাংক থেকে লোন নিছে, ওই টাকা লন্ডনে দিয়ে আসতে হয়েছে নমিনেশন বাণিজ্যের জন্য। আচ্ছা, নমিনেশন এরা তো খেলাপি হয়ে যাবে। সেটা খেলাপি ঋণ নয়। সেটা যদি শোনেন, না ঠিক আছে,
আপনি শোনেন কি বলেন আপনি? শোনেন, ব্যাংক খাতের এই সরকার, যতগুলো আওয়ামী অনিয়ম লীগ আছে, সরকার না, কোনো না, না। ব্যবসায়ীকে না, রাজনীতির না, না, না। চোখে দেখে নাই। এমপি সাহেব যত যাই বলেন, ব্যাংক খাতে যত অনিয়ম আছে তার সবচাইতে ক্যান্সারাস হচ্ছে খেলাপি ঋণ। এটাকে ঢাকার যতই চেষ্টা করেন, বাস্তবতা কিন্তু তা নয়। এটা কি না, বলতে- এটা ওই ঢাকার লন্ডনে চেষ্টা করা টাকা হচ্ছে না তো। পাঠাইছে, যদি পাঠায় থাকে সেটা খেলাপি ঋণ নয়, আরে খেলাপি হইছে? সেটা টাকা- সেটা Please, সেটা- এটা সেটা- না। পাঠানোর কারণে পাঠানোর খেলাপি হয়েছে। কারণে না, খেলাপি না, না, হইছে। না, না। সেটা আপনি এক একটা নমিনেশন, আপনি অকারণে- একটা লোক 5 কোটি টাকা লোন দিছে, অকারণে আমাকে 5 বলতে কোটি দেন। টাকা লোন নিছে, ওর 2 কোটি বললেন টাকা আপনি। পাঠাই দিয়েছে লন্ডনে আমার আপনি- নমিনেশন দেন, আপনি বলতে পরে দেন। আমি বড় ব্যবসা করব, ভাই রে, বিএনপি ক্ষমতায় আসবে। শোনেন, এই- আপনারা এই আশায় বলেন, এই সব টাকা শোনেন, এবারে প্রেস ক্লাব যে স্পটে পিকনিক করেছে কয়েক হাজার ইয়ার একর জমির উপরে, কয়েক হাজার একর জমির উপরে একটা বাগান লেক টেক করে এসব টাকা হঠাৎ করে আসলো কোত্থেকে? কে কে আপনি সরকারের তো কোন নেমে সাংবাদিক? দেখেন কত কোন টাকা সাংবাদিক? বাইর হয়। আপনি দেখেন, আমি সেই সাংবাদিক আলোচনায় ভাই? যাব না। আমি নাম বলতে বলেন না চাই, আমাকে সাংবাদিকের। বলতে দেন, আমাকে বলতে দেন। আমার বক্তব্য হচ্ছে, দেশ স্বাধীন হওয়ার পর থেকে আপনারা যত ঋণ খেলাপের কথা বললেন, সব সহ সবগুলো সরকারের সময়ের কাল পর্যন্ত 22,000 কোটি টাকা ঋণ খেলাপি। আর আপনাদের 3 মাসে এই 19 সালে যেখানে ব্যাংক নিয়ে চিৎকার, এ ব্যাংক লুট, অমুক লুট, শেয়ার মার্কেট লুট, তারপরেও প্রায় এই এত বছরের সকলের শাসনামলের যা ব্যাংক ঋণ, ব্যাংক ডিফল্ট, আপনাদের 3 মাসে প্রায় তত। এটা আপনারা চাপানোর চেষ্টা করেন না, এটা চেক দেওয়ার চেষ্টা করেন। বলেন যে চেক দিবেন কি করে, শোনেন, চেক সরকার- দিবেন কি করে? শোনেন, ঋণ দেওয়ার সময় এবং আপনার ঋণ আদায় করার সময় যে বিনিময়টা হয়, এটা বন্ধ করেন। এটা ব্যাংকের সুশাসন আছে। ধন্যবাদ, এটা- এম এ এটা আজিজ। সরকারের দায় না। সুশাসন। আপনি এইটা বলবেন ব্যাংক- জিয়াউর রহমান এটা এইটা করে ধুয়ে গেছে, শোনেন, এই তো? আজিজ ভাই, সে বলার আমি কথা, একটু বলি, তার আমি 15 একটু বছর বলি। ক্ষমতায় আছে, এটা কিন্তু অতীতের কথা বলে এটা কিন্তু আমাদের সরকারের বিষয় না। এটা যে ভাই, যে আমাকে ব্যাংক তো আছে, কথাই সেই বলতে দিন। ব্যাংকের না, আমি কর্মকর্তা, আপনি বলেছেন, আমি আবারও আসবো আপনার কাছে। আমি আমার তো কথাই বলতে দিন। আবারও সুযোগ দেবো নিশ্চয়ই, যে সময় অর্থমন্ত্রী সিঙ্গেল আপনার কাছে আবারও যথেষ্ট সময় আছে। এম এ আজিজ, আবারও আসবো। টাকা দিচ্ছে, এটা তো আপনাকে বুঝতেছি না। থামতে হবে, শামসুল চৌধুরী এমপি, আপনাকে থামতে কারণ হবে, আপনার আপনারা সময় তো আপনি দিবেন, ব্যবসাও আপনি করেন, নোট ডাউন করে পলিটিক্সও রাখুন। করেন। নাজমুল আশরাফ, আপনি আপনারা বলুন। ল্যান্ডও নেন, ব্যাংকের না, টেলিফোনও আমরা তা করেন, করি না। ব্যাংকের টাকাও দেন, আমরা তা লোনও করি না। নেন, এম এ সব আজিজ, আপনারাই করেন। আপনাকে থামতে হবে। হাবিবুর রহমান হাবিব, আপনি বলুন, যেখানে নাজমুল আশরাফ বলার চেষ্টা করেছেন যে এটি একটি ধারাবাহিক অপসংস্কৃতি, অর্থাৎ রাজনৈতিক একটি অপসংস্কৃতি বিষয়, যেটা আপনাদের সময় ছিল, এখনো আছে, কিন্তু আপনারা খণ্ডিতভাবে সেটিকে মূল্যায়ন করার চেষ্টা করছেন, দোষটা পাচ্ছেন বর্তমান সরকারের সময়, যেটা আপনাদের আমলে ছিল তারই ধারাবাহিকতা। আপনি কি বলবেন? আমার প্রথমত কথা বলতে লজ্জা করছে। এমন কিছু তথ্য উপাত্ত এখানে উঠে এসেছে যেগুলো শুনলে আসলে লজ্জাই করে। জিয়া রহমানের আমাদের লক্ষ লক্ষ কোটি টাকা যদি দুর্নীতি হয়ে থাকে, বাজেটই ছিল জিয়া রহমানের সর্বশেষ বাজেট আমরা 10,000 কোটি টাকা কম ছিল। 1972 সালে বাজেট ছিল 786 কোটি টাকা, 75 সাল পর্যন্ত 1000 কোটি টাকা পার বাজেটের হয়নি। সঙ্গে তো দুর্নীতির বাজারের সঙ্গে সম্পর্ক তো নাই। দুর্নীতির এক জিনিস না ভাই। আমি কিন্তু একটা কথা কারোর সময় বলি না, কিন্তু না, আপনি আমি কিন্তু এটা চাবো, আপনি ভুল আমি কথা যতক্ষণ বললে সেটা বলবো বলতেই হবে। আপনারা বিজ্ঞের মতো আপনারা আপনাদের জি অবস্থান বলুন, করবেন। বলুন। সেটি হলো এই ডান্ডিং ডাইংয়ের কথা বলা হচ্ছে যে শত শত কোটি হাজার হাজার কোটি লুটপাট করে ব্যাংকে দিয়ে লোকে। ডান্ডি ডাইংয়ের টোটাল দায় এখন মাত্র 57 কোটি টাকা। কয়বার দিতে পারেন? 57 কোটি টাকা টোটাল দায়। আরে কোকো জাহাজের দাম কয় টাকা? ডাইংয়ের কয় টাকা? এটা তো কম আপনাদের সময় আপনারা বলেন, মাফ করতে করতে তো ধরে বলেন কোনো দাম মাপের কোনো কত? ব্যাপার না। সুদ মৌকুফ, আর সুদ মৌকুফ। আশরাফ ভাই যে কথাটা বললেন, আশরাফ ভাই একটা কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু উনাকে যদি আমি প্রশ্ন করি, 1 বছরের মাথায় গত বছর বাজেট ছিল 4,64,700 কত কোটি টাকা, এবারে 5,23,000 কোটি টাকা। জনসংখ্যা 1 বছরের ভিতরে খুব বেশি বাড়ে নাই। তো এই 1 বছরের ভিতরে গত বছর আগের 2017 সালে ছিল 74,000 কোটি টাকা খেলাপি ঋণ, 18 সাল পর্যন্ত হয়েছিল 93,000 কোটি টাকা, এখন এই 3 মাসে বেড়ে হয়েছে 110 কোটি টাকা। আর 2 মাস যোগ করলে 28 বছর ধরে তার ধরে যে দুর্নীতিটা মানে যে খেলাপি ঋণটা হয়েছে, এই 10 বছরে তার চেয়ে হয়েছে প্রায় 3 গুণ বেশি, 93,000 কোটি টাকা। 28 বছর ধরে হয়েছিল 22,644 কোটি টাকা, আর এই 10 বছরে বেড়ে হয়েছে 110 কোটি টাকা, 1,11,000 কোটি টাকার মতো। এবার আপনি আসেন, ওয়াশিংটন গবেষণা সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি বলেছে গত 1 দশকে, এটা আমাদের কথা না, গত 1 দশকে
বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় 7,000 কোটি ডলার, তার মানে প্রায় 5,88,000 কোটি টাকা, 88,000 কোটি টাকা। আর এমপি মহোদয়রা বললেন যে মির্জা আব্বাস না না, বাজেট বাড়লে আপনাদের গ্লোবাল আপত্তি কোথায়? তাহলে কি পদ্মা সেতু ফিনান্সিয়াল হবে না? ইন্ডিকেটর, তাহলে কি কোন দেশে শিক্ষার পাচার মান, হয়েছে বলছে? শিক্ষা খাতে ব্যয় বাড়বে না? স্বাস্থ্য খাতে কি বরাদ্দ না বাড়বে না? প্লিজ না, আমার এটা না, সময় উনি কথা যেটা আপনাদের বলতেছেন সময় বলে এটা ঠিক বাজেট আছে। বাড়লে আপত্তিটা কোন কোথায়? দেশে না, পাচার আপনাদের হয়েছে সময় বলেন, আমি কি কথা অনেক বলেছি? টাকাই সুইস ব্যাংকে গেছে। আমি একটা কথা বলতে পারি যে মার কাছে মামার বাড়ির গল্প বলতে লাভ নেই, আমি কিন্তু সব জানি। অথবা আমার সামনে কথা বলতে হলে পরে হিসাব করে কথা বলবেন, এবং কথা যখন বলবেন নিজের কথা নিজে বলবেন, আরেকজনের সঙ্গে ডিস্টার্ব করবেন না। আমি একটি কথা কিন্তু কারোর সঙ্গে বলি না। দ্বিতীয়ত কথা, 5,88,000 কোটি টাকা আপনি সব জানলে আর আমরা আমি জানি না তো সব, আমি যেটুকু জানি আপনার সময় বলেন আপনি। তারপরে আবার মাস্টারের না না, মতো মাস্টারের কথা মতো বলে তো বল, আমরা ছাত্র হয়ে গেলাম। আপনি যে কথাগুলো এটা এই যে জি দর্শক বলুন শুনতেছে হাবিবুর না? রহমান আপনি শোনেন, please, লক্ষ লক্ষ আপনি বলুন। কোটি কোটি দর্শক তারা বোকা না, কিন্তু শোনেন না, তারাই দর্শক আমার কাছে জ্ঞানী, তারা বোঝে। এই যে আপনারা, আমি যে কথা বলতেছি, তারা আমি আপনাদের বোঝে। সময় একটা কথা বলি নাই, আপনাদের কথা বলতেছেন, আপনি আপনাদের বলুন, আপনার প্রসঙ্গে আপনি বলুন প্লিজ। তাহলে আমার সময় যেন কেউ কথা না বলেন, জি বলুন। মনে রেখে তারপর তার কথা জি, উত্তর বলুন, দেন। এই- গেল, আমি মাস্টার না। এই যে কথাগুলি বলা হয়, আর যে কথাটা বলা হচ্ছে বারবার করে যে জিয়া রহমানের সময় সেই দেশে এই অবস্থা হয়েছে, এরশাদ কোন 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 আকাশ থেকে আসছিল, কোন গ্রহ থেকে আসছিল? এরশাদ বিরোধী দলের নেতার বিশেষ দূত হয়, বিরোধী দলের নেতা হয়, এরশাদ দল মন্ত্রী হয়, এরশাদ দল ইয়ে হয়, কোথা থেকে হয়? তা জিয়া রহমানের শাসন, দুঃশাসন, সামরিক শাসন, তাই এরশাদের কোন শাসন? আর পৃথিবীতে এরকম কোন সরকার আছে নাকি? আর যে কথাটা বলা, প্রথমেই তো আপনার কল, এই সংসদ হলো ভোট চুরি, ভোট ডাকাত, ভোট ছিনতাইকারী, ভোট দত্তির সংসদ। 4 লক্ষের কাছে ভোট কিন্তু 4,000 5,000 হয়, 2.5 লক্ষের কাছে ভোট মাত্র 57 ভোট হয়। এইটা বলিয়েন না, কেটে বলবো মানে ঠিক আছে। এইটা বলিয়েন না। আবার তাহলে- আপনার সময় আপনি বলেন তাহলে আপনাদের পৃথিবীর মির্জা ইতিহাসে, ফখরুল জিততো না, আমি আমার কথা শুনেন, পৃথিবীর ইতিহাসে হারুন সাহেব সমস্ত, জিততো না। আপনার কথা শেষ করেন, আমি বারবার বলতেছি, জি, বলুন। আপনার সামনে বলেন, পৃথিবীর ইতিহাসে সমস্ত পার্লামেন্টের আপনি খবর নিয়ে দেখেন, কোথাও 4 লক্ষ ভোটের কাছে যে দল আগে আওয়ামী লীগ পেয়েছিল 2 লক্ষ, পাশাপাশি পেয়েছিল 1,80,000, 1,50,000, সেই দলের ভোট 4 লক্ষের কাছে এই যে 4,000 হতে পারে না। জনগণ ভোট না দিলে সেখানে কি জনগণ করবে? ভোট সরকার দিতে কি? পারেনি, আবারও না, এইটা বলিয়েন আপনারা না। তো অসহিষ্ণু আবারও প্রমাণ করতেছেন। এটা বলিয়েন না। আপনারা যে অসহিষ্ণু, যে ভোট, যে জনগণের ভোটে নির্বাচিত হন নাই, তার প্রমাণ এইটা বারবার দিচ্ছেন, যে কথার ভিতরে কথা বলছেন। বলতে দেন। কথাটা আপনার সবাই বলেন, আচ্ছা, বলি ফেলান। প্রধানমন্ত্রী জিততেনই গোপালগঞ্জ থেকে, বিএনপির প্রার্থী ভোট পেত 3,000, 4,000 না 5,000 না 10,000, সেখানে কেন বিএনপির প্রার্থী 143 ভোট পেল? কর্নেল ফারুক কাশিয়ানি মুক্তিযুদ্ধ থেকে জিততেন, বিএনপির কাছ থেকে বিএনপি 10,000 15,000 ভোট পেতে পারে সর্বশেষ। বিএনপি সেন্টারে না গেলে কি সেখানে করবে? শোনেন, শরীরের ভিতরে আঘাত নিয়ে বসে আছে, সেন্টারে না গেলে শরীরের ভিতরে ক্ষত বিক্ষত শরীর নিয়ে সামনে আসছে। আমার 300 লোক আসামি, আমার লোকেরা, আপনি সেন্টারে যান না। আমার সেন্টার জানে মানে হাবিবুর রহমান আপনি বলুন যে এই সংক্ষেপে যে বলুন যে কথার ভিতরে খেলাপি ঋণ রাজনীতির খেলাপি দায় ঋণ, রাজনীতিবিদের শোনেন, দায় কতটুকু আপনি আমি সংক্ষেপে বলি, বলেন এই জায়গাটি এই আপনি 3 বলুন। মাসে যে 17,000 কোটি টাকা যে খেলাপি ঋণ বাড়লো, এটা কোনোভাবেই হতে পারে না। আপনি যখন ঋণ নেবেন তখন আপনি 12, 13, 14, 15% ইন্টারেস্ট দিবেন। কিসের ক্ষমতা বলে, কোন ম্যান্ডেটের বলে? অর্থমন্ত্রী নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে উনি জানিয়ে দিলেন যে খেলাপি ঋণেরা 12 বছরের মধ্যে তাদের ঋণ পরিশোধ করবে। প্রথমে ছিল 7% এবং 1 বছর গ্রেস পিরিয়ড। কোথার থেকে, কে ক্ষমতা দিল, কে, কার টাকা? এখন সেখানে 9% আসছে। আমি রেগুলার টাকা নিয়ে আমি দেবো 13%, 14%, আর খেলাপি ঋণ টাকা চুরি করে নিয়ে বাদ চলে যাবে, আর সেই টাকা আমি এখানে তাকে এই করে দিয়ে আমি তাহলে দল উপায়টা বদল কি, আপনি কি বলবেন? উপায়টা হলো যে এই যে লোনগুলি যখন দিয়েছে, এবং এই লোনগুলি দেখেন, এই 10 বছরে, এই 10 বছর বিএনপি যারা রাজনীতি করেন তারা কিন্তু শিল্প কারখানার কিন্তু লোন পান নাই, পাইলে 2-1টা পাইতে পারে, 2-1টা ম্যাক্সিমাম। এবং এই যে বিদেশে পাচার হচ্ছে প্রতি বছর 70 থেকে 80,000 কোটি টাকা, শিল্প প্রতিষ্ঠানগুলোর এই টাকা মালিক কারা তাহলে? যদি BNP যারা বিএনপি কেউ আছে, পাচার করে থাকে তারাই তো তাকে মালিক। ধরেও বিচারের কাঠগড়ায় দাঁড় করান, অন্য কোনো দল যদি করে থাকে তাদেরও করেন, সরকার দল করে থাকে, নির্মমভাবে করতে হবে, নির্মমভাবে। আর যে ওনারা যে কথা বলছেন বারবার বলা হচ্ছে এই টেন্ডারিং সম্বন্ধে কতটুকু আইডিয়া আছে আমি জানি না। 50 কোটি টাকা না, না, আমাদের পর্যন্ত, আইডিয়া ভালো আছে। আপনি 50 এরকম কোটি কথা টাকা বললে তো পর্যন্ত হবে না। টেন্ডারে ম্যাক্সিমাম টেন্ডার উনি একাই 10% লেসে সবাই সাবমিট করার পর ওই এলাকার যারা প্রভাবশালী ক্ষমতাবান সংসদ সদস্য, মন্ত্রী,
তারা সিদ্ধান্ত দিয়ে কাগজপত্র সবাই 10%। অতএব এখানে আপনার বিভাজন করার কোনো সুযোগ নেই। তখন কাগজপত্র দেখে ইচ্ছা মতো যেটাকে মনে করে পছন্দ বা কিছুটা কাছাকাছি তাকে কাজটা দেওয়া হয়। এখানে আরও বেশি এখানে সরকারের সহায়তা কাজ হ্যাঁ 50 কোটির উপরে যেগুলো সেগুলো আবার যা দেখেন 10% অ্যাভাব বা আরও অ্যাভাব কাজ করতে যেখানে যেমন ধরেন আপনার রূপপুর প্রজেক্ট না, হাবিবুর রহমান, আমি জানি তো আপনি বলুন যে রূপপুরের প্রজেক্ট আমি বলি রূপপুরের প্রজেক্ট ওখানে কাজগুলো 90 কোটি থেকে 120 কোটি টাকা। এই যে বালি স্ট্যান্ডার্ডিং যে ঘর বালি উঠানো যে গেল এখানে 10% অ্যাভাব দিয়ে কাজ নিয়ে এখানে যারা পিডব্লিউডি বা যারা সরকার জড়িত আছে তারা এখানে 10%-এর ভিতরে কিছু ভাগ করছে, এটা তো সহনীয়, 10% সহনীয়। কিন্তু রূপপুর পারমাণবিকের যে মেইন কাজ রাশিয়ান যে কোম্পানিগুলি করতেছে সেখানে যে যারা এসেছে তাদের মিনিমাম বেতন 1,20,000 টাকা থেকে 8 লাখ 10 লাখ 12 লাখ। তারা কাজ না করে টাকা নিয়ে যাচ্ছে। বাংলাদেশে যারা শ্রমিক তাদের মাস ভিত্তিক কাজ নিয়ে দে ভিত্তিক যে কয়দিন কাজ করে সে টাকা দেয়। আজকে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে এমন দুর্নীতি যে হচ্ছে, এই দুর্নীতির ইতিহাস মানুষের সামনে যদি তুলে ধরা যায় মানুষ সেদিন কিভাবে দেখবে এই ভোটারবিহীন সরকারকে। শেষ কথা বলি, এই জায়গাটা বেগম খালেদা জিয়ার আমি আমার এখনই আবার আসছি শেষ করে সেলিম ভাই শেষ কথা বলি, শেষ কথা বলি আবার সময় পাবেন আপনি, আমি শেষ হাবিবুর করলাম, আমি রহমান, জি, বলুন। এই চলে শেষ করে দিই। শেষ কথা বলি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি চোর বলতেছেন, আপনার বিচারক কিন্তু চোর বলেন নাই, উনি বলেছেন ক্ষমতার অপব্যবহার করেছেন। সেই টাকার জায়গায় 2 কোটি 10 লক্ষ টাকা 5 জন 6 জন বাবা এবং টাকা চুরি করছে, স্বামীর টাকা কেউ চুরি করে না। নেই, এটা কথা। এই বেগম খালেদা জিয়াকে চোর বলার অপরাধে একদিন এই দেশের মানুষের কাছে ধন্যবাদ। জোরহাত করে ক্ষমা আমি আর চাইতে হবে। সময় আমি দিতে যে পারছি না, কথাটি হাবিবুর রহমান, বলতে হাবিব, দেখেন আপনি। সেলিম ভাই, শামসুল চৌধুরী। আমি সেলিম ভাই একটু আমি কথা বলতে চাই, সেটি হলো উনি বারবার বলার চেষ্টা করেছেন এই সংসদ অবৈধ। আজকে 2008 সালে নির্বাচনে ভোট পড়েছিল 84 ভাগ, এখানে 2018 সালের 30শে ডিসেম্বর ভোট পড়েছে 80 ভাগ। আর এই নির্বাচন সঠিক হয়েছে, এই নির্বাচন জনগণ ভোট দিয়েছে বলেই কিন্তু এই সংসদে ওনাদের আমি জানি না হাবিব ভাইয়ের ইচ্ছা ছিল হয়তো বা উনিও সংসদ সদস্য হয়ে সংসদে যাবেন, ওনার ইচ্ছা পূরণ হয় নাই, যার কারণে উনি এই কথাগুলো বলছেন। আজকে কিন্তু তার দল ঐক্যফ্রন্ট আজকে কিন্তু সংসদে গিয়েছেন, সংসদে তাদের দল কিন্তু অংশগ্রহণ করেছেন। আজকে আমি যে কথাটি বলতে চাই, আজকে ফিরে তাকাক হাবিব ভাই, একটু ফিরে তাকাক খালেদা জিয়ার সেই অবৈধ নির্বাচনের দিকে। 1996 সালের 15ই ফেব্রুয়ারি 300টি আসনের মধ্যে 300টি আসনই ওনারা নিয়েছিলেন। আর 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন, মাগুরার নির্বাচনের কথা আপনারা ভুলে গেলেন। আপনার নেতা জিয়াউর রহমান হানা ভোট করেছিলেন, জাগো দল বানিয়েছিলেন, জনদল বানিয়েছিলেন, তারপর এসেছেন জাতীয়তাবাদী দলে। আপনি এগুলো কি এই অল্প সময় ভুলে গেলেন হাবিব ভাই? আজকে আসেন, আপনি রূপপুরের বালিশ দুর্নীতির কথা বলেছেন। আজকে এই সরকারই কিন্তু রূপপুরের বালিশ দুর্নীতির যে হোতা তাকে কিন্তু আপনার চিহ্নিত করেছে এই সরকারের মন্ত্রী। আর আজকে দেখেন 1991 সালে আপনি যার রাজনীতি করেন ম্যাডাম খালেদা জিয়া, উনি কিন্তু সেই সময় এই বালিশ দুর্নীতির সঙ্গে নিজেই কিন্তু জড়িত ছিলেন 1991 সালে। আজকে 1991 সালের 29শে মার্চ গণপূর্ত বিভাগের এক পরিপত্রে ওনার বাসার জন্য উনি সেই সময় বালিশ কিনেছিলেন 6টি, যার মূল্য ছিল 4,68,000, প্রতিটি বালিশের মূল্য ছিল 78,000 টাকা। যিনি নিজেই দুর্নীতির সঙ্গে জড়িত। আর আজকে কিন্তু এই সরকার একজন মানুষ দুর্নীতি করেছে, তাকে কিন্তু চিহ্নিত করেছে, তাকে আইনের আওতায় এনেছে, আইনে সোপর্দ করা হয়েছে। আজকে এই সরকারের কিন্তু দোষ না। আজকে ব্যাংক সেক্টরে আজকে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সরকার আপ্রাণ চেষ্টা করছে। এখানে মাননীয় অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে ব্যাংকের সমস্ত শৃঙ্খলা কিন্তু ফিরিয়ে আসবে। আজকে দেখেন, আজকে যে সিঙ্গেল ডিজিটের কথা বলা হচ্ছে, আজকে কোনো ব্যাংক মানছে, কোনো ব্যাংক মানছে না, সেটি যাতে সমস্ত ব্যাংক মানে তার ব্যবস্থা কিন্তু অর্থ মন্ত্রণালয় নিয়েছে। সেই বিষয় নিয়ে আপনারা কি করবে আমরা শুনবো সেই বিষয়গুলো নিয়ে, এবং লাগাম টানার জন্য বাংলাদেশ ব্যাংকে একটি কমিটি গঠন করেছে সে বিষয়ে আমরা জানি এবং আপনার কাছে আমি শুনবো। আমরা এখন সংযুক্ত হব আশরাফুল আলম খোকনের সঙ্গে, প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব, আমরা তার সঙ্গে সংযুক্ত হচ্ছি। আশরাফুল আলম খোকন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আশরাফুল আলম খোকন, আপনি কি আমাকে শুনতে? আমি বলছিলাম আশরাফুল আলম খোকন। হ্যাঁ, প্রশ্ন করতে মানে একটা অবজারভেশন আছে, সেটা একটু বলতে চাই। হ্যাঁ, আপনি তো নিশ্চয়ই আমাদের বিষয়টি জানেন যে খিলাপি ঋণের বোঝা ও রাজনীতির দায় আমাদের বিষয়। ভাই একটা তথ্য দিয়েছেন এখানে
জি। যে ব্যাংক থেকে 22,500 কোটি টাকা বিএনপির মানে আগের সব সরকার আমার লোপাট হয়েছে আর বর্তমান সরকারের সময় অনেক 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 হয়েছে, উনি তথ্যটা বলতে পারেননি। যতদূর আমার মনে পড়ে, আমি যদি ভুল না করে থাকি, সেটা হচ্ছে এই তথ্যটা উনি দিয়েছেন গত ডিসেম্বরে, যেটা সিপিডি একটা তথ্য দিয়েছিল যে 22,500 কোটি টাকা ব্যাংক থেকে লোপাট হয়েছে, এরকম একটা তথ্য সিপিডি দিয়েছিল। এই 22,500 কোটি টাকা আমরা যদি ধরি যে বাংলাদেশ এই বর্তমান সরকার গত 10 বছরে ব্যাংক থেকে লোন দিয়েছে 8.5 লক্ষ কোটি টাকা। তো এই পর্যন্ত ব্যাংকের যেটা বলে মন্দ ঋণ, এমন না যে এই টাকাটা মন্দ ঋণ হচ্ছে 22,500 কোটি টাকা, যেটা তথ্য অনুসারে যদি আপনি শতাংশ ধরেন সেটা হচ্ছে 2.5%। এবং এই টাকাটা কিন্তু ব্যবসায়ীদের লোন দেওয়া হয়েছে, এবং ব্যবসায়ীরা কিন্তু আপনার ব্যাংকের টাকা দিয়ে ব্যবসা করেন। অনেক ক্ষেত্রে নিয়মিত উত্তোলিত হয়, অনেক সময় হয় না, সেটাকে বলা হয় মন্দ ঋণ। এখন আমরা যদি, আজিজ ভাই বড় সাংবাদিক, এখন উনি যদি মানে গায়েব, লোপাট কিংবা তসরুপ এই শব্দগুলোর সঙ্গে মন্দ ঋণকে জড়িয়ে ফেলেন এবং সরকারকে ব্লেম করার চেষ্টা করেন, এটা কিন্তু খুব দুঃখজনক জাতির কাছে। এবং এটা তথ্যটাও ভুল, কারণ আমরা জানি সাধারণত মিডিয়া হচ্ছে এমন একটা জিনিস যে মিডিয়া থেকে মানুষ শিখে, মানুষ জানে, মানুষ জ্ঞান নেই। তো সেই যদি মিডিয়াতে তথ্য যদি ভুল আসে, এটা কিন্তু জাতির জন্য খুব দুর্ভাগ্যজনক। আপনি দেখেন, আরেকটা কথা বলেছেন যে বর্তমান সরকারের লোকজন নিয়ে গেছে। আপনি দেখেন গত নির্বাচনে যতজন বিএনপির প্রার্থী, প্রায় 80% বিএনপি জামাতের প্রার্থী, যারা হচ্ছে ঋণ খেলাপির জন্য আপনি নির্বাচন করতে পারেন। তাহলে ওনার তথ্যগুলো আমি একটা অনুরোধ করবো, সেটা হচ্ছে যে যখন আপনার দর্শকের তথ্য দিবেন, তথ্যগুলো যেন সঠিক হয় এবং সুন্দর হয় এবং ভালো হয়, তথ্য হয়। ওকে, লাইনে রাখেন, আমি কথা বলবো। আপনি সংযুক্ত থাকুন। আশরাফুল আলম খোকন, আমি খোকন সাহেবকে জনাব বলবো, এম এ আজিজ একটু কথা বলতে যাচ্ছেন। আমি বা আপনার- 2009 সালে আপনি অনলাইনে চেক করেন, আমি আজকেই সন্ধ্যায় চেক করে আসছি। শোনেন, আমি কোনো ব্লেম করিনি কাউকে, আমার কথা শোনেন। আপনি বলছেন আপনি প্রধানমন্ত্রী অফিসে, আপনি প্লিজ কথা শোনেন। জনাব আজিজ, আপনি শুনুন, আপনার আশরাফুল বলা খোকন CPD বলার নাকি? পরে আপনি বলবেন। আপনি বলতে পারতেন 2009 সালে কত ছিল, সেটা কিন্তু আপনি বলেন নাই। আমার কথা হলো অনলাইনে যান, 22,481 কোটি। আর এখন শোনেন, আপনি বলেন, আপনি শুনতে দেন। আপনি না, আপনি তো আমাকে ব্লেম করছেন, আমাকে শুনবেন। এম এ আজিজ, আপনি বলবেন। এম এ আজিজ, আপনি বলবেন। আশরাফুল আলম খোকন, আপনার যদি কিছু বলার থাকে আপনি বলুন। মাত্র 2.5%, যেটা মন্দ ঋণ। খোকন, আপনি বলুন। এমন না যে টাকাগুলো এরপর আজিজ, যেটা ধরেন আপনার কোকো রহমানের টাকা বাংলা বিদেশ থেকে ফেরত আসছে, তারেক রহমান দেশ থেকে টাকা পাচার করছে, এগুলো কিন্তু বাইরের দেশের আমেরিকা, আপনার সিঙ্গাপুর, সবগুলো যে মামলাও চলতেছে। তো এমন না যে বাংলাদেশ থেকে টাকাগুলো পাচার হয়ে গেছে, বাংলাদেশ থেকে পাচার হয় নাই, টাকা বাংলাদেশই আছে, ব্যবসায়ীদের কাছে ঠিক আছে, আমি বলি। হয়তো লোনগুলো উত্তোলন হচ্ছে অনিয়মিত। আমি বলি, ধন্যবাদ, আপনি আশরাফুল আলম খোকন, জি বলুন। প্রধানমন্ত্রী অফিসে কাজ করেন, ওনার ভাষা এবং আমার ভাষা এক হবে না। আমি বলতে চাই যে ব্যাংকের যত অনিয়ম হয়, এটা হলো ক্যান্সার। আমি বলছি না, আপনি যে ভাষা ব্যবহার করতেছেন আমার ব্যাপারে করলেন, এটাতে আমি কিন্তু অফেন্ডেড। আমার কথা হলো বাদ দেন, না কখন বাদ দেন, আপনি 2009 সাল বাদ দেন। 2019 সালে 1,10,873 কোটি টাকা অবলোপন করার পরেও এইটা ব্যাংক ঋণ আছে, এটা কি সত্য? 2019 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাসে মাত্র ঋণের সাথে তো 16,962 কোটি টাকা আপনার ব্যাংক ডিফল্ট। খোকন বলেছে যে ভলিউম তো বেড়েছে, ঋণের ভলিউম তো বেড়েছে। শোনেন, ভলিউম বলছি, ভলিউম তো বাড়বে 22,000 থেকে লক্ষ কোটি টাকা ভলিউম না, মানুষের সাথে তুলনা করেন না। ঋণ দিয়েছে কত? বাজেটের সাথে খেলাপি তো হয় না, ঋণ দিয়েছি, ঋণ দিব না, এভাবে করেন না। আপনি শোনেন, বাজেটের সাথে শোনেন, খেলাপি ঋণ হলে বাজেটের সাথে 1/5 এখন। আমরা কি ব্যাংকে তালা মারি দিব নাকি? মাইন্ড ইট, বাজেট চলবে কিভাবে? 1/5। আপনারা বলতেছেন শতকরা জানান, শতকরাই বলছি। বাজেটের 1/5 হচ্ছে খেলাপি ঋণ। এই বাজেট চলবে কি করে? এই বাজেটের যে আপনার যে শিল্প ঋণ নেওয়া হবে, এই বাজেটে যে বাজেট আসছে, তার পুরোটা সিংহভাগ হচ্ছে ব্যাংক থেকে নেওয়া হবে। কেন ব্যাংক থেকে? ব্যাংকে তো টাকাই নাই, ব্যাংকে তো টাকাই নাই। কালকে বাজেটটা হোক না, হবে কি করে? কথা বলে তথ্য তো আমি তো এগুলো তো আপনি অসত্য তথ্য দিচ্ছেন, অনলাইন থেকে কালেক্ট করা, চেক ইট। অসত্য তথ্য এখানে কাউকে দিলেন কেন? আমি বলছি না কোন সরকারের আমলে কি করছে, এটা না। আমার কথা হচ্ছে, ব্যাংক খাত যদি না বাঁচে, শেয়ার মার্কেট যদি না বাঁচে,
তাহলে দেশের অর্থনীতি এখন বাঁচবে না। মারা গেছে কোনটা সুতরাং কোনটা? এটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, ব্যাংক খাত মারাই গেছে, কখন? এটাকে যদি পুনর্জীবিত না করেন আপনার এই বাজেট কিন্তু বাস্তবায়ন প্রবৃদ্ধি সম্ভব তো হবে না। হয়েছে 8% উপরে আর প্রবৃদ্ধি প্রবৃদ্ধি যেটা হচ্ছে না। বলেছে সেটা কিভাবে হলো? প্রবৃদ্ধি 8% ঠিক আছে, কিন্তু ঠিক আছে? সেই সাথে আপনার লোন প্রত্যেকটা ব্যক্তি 8.25 যে আজকে এখন জন্মগ্রহণ করছে প্রবৃদ্ধি। তার মাথায় লোন হচ্ছে 60,000 টাকা। 8.25 এটাকে আপনি তো বাড়তে হবে। হ্যাঁ, CBD তথ্য দিচ্ছেন সব। 8.2 সিবিডির প্রতিনিধিত্ব আমি- করতেছেন এটা এম এ বলেন। আজিজ, না, না, আপনার না, কাছে আমি আমার আবারও মানলাম। আসবো। আশরাফুল খোকন নাই, আমি আপনার কাছে আমি আবারও আসবো। এই পর্যায়ে বলবেন শামসুল হক চৌধুরী এমপি। যে আমি আমার শ্রদ্ধেয় ভাই হাবিব সাহেব যে কথাটা বললেন ঠিক বললেন যে একটা জিনিস বুঝতে হবে যে রাত্রে জানে সে চুলো বাঁধতে জানে, আমাদের একটা আঞ্চলিক কথাই বলে। এখন সরকার দেশ পরিচালনা করছেন, সরকারকে ব্যাংক ঠিক রাখতে হবে, উন্নয়ন ঠিক রাখতে হবে, সরকারের বিভিন্নভাবে আমলাদেরকে পরিচালনা করতে হবে এবং রাষ্ট্রকে সঠিক জায়গায় নিয়ে যেতে হবে। এখন যদি উনি একতরফাভাবে এ কাগজ একটা সিপিডি কি বলল, সনাক কি বলল, টিআইবি কি বলল, এগুলো এনে যদি এখানে বলে তো জনগণকে বিভ্রান্ত করার জন্য বিভ্রান্ত করতে পারবেন, কিন্তু জনগণ বিভ্রান্ত হয়নি। এই যে আমার ভাই বলল যে অবৈধ নির্বাচন হয়েছে, এখন উনি দুটোটাই বলছেন, ওনাকে আমি ধন্যবাদ জানাই। উনি বলছেন মনের মধ্যে জ্বালা নিয়ে সেন্টারে যাব কিভাবে। তো আপনাদের যারা তা ভোটার বলি নাই তো। শুনেন, আমার এখানে ভোট হয়েছে উনি জানেন, আমার এখানে আমি আব্দুল 1 ভাই, লাখ তথ্য দিচ্ছি, আমার যে ব্যাংক ঋণের যে হিসাব এটা বাংলাদেশ ব্যাংকের তথ্য। Mind আচ্ছা, it, বাংলাদেশ ব্যাংকের তথ্য হলে আমরা দেখবো। বাংলাদেশের তো আমরা আপনি যাচাই দেখেন, করবো, এখন আমার- দেখেন অনলাইনে চেক করেন, চেক ইট। আমাকে ব্লেম করার আগে চেক ইট ফার্স্ট। আচ্ছা ঠিক জি, আছে, বলুন। যে বলুন। আমি বলি এই যে আমার ভাই বলল এই যে অবৈধ পার্লামেন্টে মনের মধ্যে একটা জ্বালা থাকতে পারে, কারণ ওনারা বুঝছেন যে যে ভোট, এই ভোটের মধ্যে আমরা ভোট পাবো না, আমাদের লোক জিতবে না, আওয়ামী লীগ জিতে যাবে, সেন্টারে যাওয়ার দরকার কি, সেই জন্য যায়নি। আমার এখানে 70,000 ভোট পাইছিল 2008 সালে, এবার পাইছে 46,000। তো ওরা ভোট সেন্টারে যায়নি, আমার ভোট সামান্য বেড়েছে। তো ভোট হয়েছে, ভোট হয় নাই এই কথা যে উনি বলতেছেন, ওনার মধ্যে এটা মনের জ্বালা উনি বলবেন। আজকে অবৈধ পার্লামেন্ট বলেন, একজন গেছেন রুমিন ফারহানা না কি নাম জানি, ওনার ওই যে অলি আহাদের মেয়ে, এই যে ব্যারিস্টারি পাস করে রুমিন আসছে। ফারহানা। তো উনি ওখানে গিয়ে বলতেছে মানুষ প্রথম দিনেই পাপিয়াকে ফেল করে দিছে। এখন উনি প্রথমে যাইয়া ওনার একটা শপথ নিয়েছেন, উনিও তো যদি অবৈধ পার্লামেন্ট বলে সেই পার্লামেন্টে উনি প্রবেশ করলেন, প্রবেশ করে সেখানে অবৈধ বলেন, তো নিজে তো অবৈধ, নিজে তো অবৈধ। তো সুতরাং অবৈধ হয়ে আর যারা গিয়েছেন ওদেরকে তারেক জিয়া নাকি নির্দেশ দিছেন, সেই জন্য ওরা পার্লামেন্টে ঢুকছেন। তো পার্লামেন্টে ঢুকে ওরা ওদের কথা বলতেছেন, বলবে। আমরা তো চাই যে সবাই আসবে পার্লামেন্টে, যারা, এটাই সুন্দর পদ্ধতি। এখন অবৈধ বলার কোনো সুযোগ নাই, এটা সম্পূর্ণ পার্লামেন্টের সম্পূর্ণ বৈধভাবে পার্লামেন্ট পরিচালিত হচ্ছে। এখন স্পিকারের তত্ত্বাবধানে সবাই শপথ নিয়ে পার্লামেন্টে ঢুকেছে, কাজ করছে। এখন আপনার মনের জ্বালা মেটানোর জন্য তারা আপনি কি বলেন, নামের পাশে এমপি লেখেন না? এখন লেখেন সুযোগ আচ্ছা। সুবিধা সব নেব, গাড়ি নেব, প্লট নেব, সব নেব, সরকারের সমালোচনা করবেন, গঠনমূলক সমালোচনা করবেন, আমাদের সমস্যা নেই। অবৈধ বলা যাবে না। অবৈধ বললে তো আপনি নিজে অবৈধ, আপনি অবৈধ সংসদ হয়েছেন এটা বলেন না, বলে আমিও অবৈধ। তো এই নিজেরটা বৈধ আর পুরো জাতি পার্লামেন্ট সব অবৈধ হয়ে গেল, এটা ঠিক হয় না। আমি আপনার যেটা বলতে চাই, ব্যবসায়ীরা লোন নেবে, এই যে জিয়ার আমলে কি লোন নিছে এটা এখন হবে না। আমার বাজেট হইল এখন 5,23,190 কোটি টাকা, আপনার বাজেট ছিল 22,000 কোটি টাকা। ওই 22,000 কোটি টাকা তখন দেশও এরকম চলছে, আর এখন জিনিসের দামও সেরকম, বেতন বেড়েছে 3 গুণ, আমার যে সমস্ত কর্মচারীর বেতন বেড়েছে 3 গুণ, সরকারি জিনিসের দাম বেড়েছে, সুযোগ সুবিধা বেড়েছে, উন্নয়ন বেড়েছে, পদ্মা সেতু হচ্ছে, টানেল হচ্ছে। আমার বাজেট বড় হবে না? আমার বাজেট তো বড় হবে। তো বাজেট বড় হবে, ওইখানে আপনি গতবারের কি খেলাপিটা, এবার এই পর্যন্ত তো বড় বড় বাজেট 3 বার 4 বার 5 বার 7 বার দিলেন, কই দেশ তো সব ব্যাংক বন্ধ হয়ে গেল না, দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হয়ে গেছে। আপনারা তো চান যে ফুটু দিয়ে কোন রকম অরাজক সৃষ্টি করা, দেখেন এই দেশের জনগণ এই যে বিএনপি জামাতকে প্রত্যাহত করছে, এই বিএনপি জামাতের সাথে গণফোরা গিয়ে যোগ হয়েছে, এদের তো ধ্বংস হয়ে গেছে। যখন তারা নিজেরাই প্রধানমন্ত্রী ঘোষণা করতে পারে না, তারা কি নির্বাচনে গেছে?
কয় যে শর্ত ছাড়া নির্বাচনে যাব না, শর্ত ছাড়া গেল। কোনো কিছু দ্বিধা দ্বন্দ্ব ছাড়া। ফখরুল সাহেব কি অপরাধ করছেন? একজন জেন্টলম্যান, একজন ভদ্র মানুষ, তাকে শপথ নিতে দিল না। নিজের দলের মধ্যে গণতন্ত্র নাই, নিজের দল কেউ যাবে কেউ যেতে পারবে না, সেই দলের প্রতিনিধি হয়ে এখানে বসে লজ্জাও লাগে আমার ওনাদের সাথে টক শো করতে। কেন এখানে বলতে আসে? যদি আজকে পার্লামেন্টে না যেত, আজকে বিরোধিতা করতো, আন্দোলন করতো, সংগ্রাম করতো, অবৈধ বলতে পারতো। এখন নিজেরাই জারস হয়ে গেছে আরেকজনকে জারস বলে। আমি হ্যাঁ আর কি ধন্যবাদ আছে? শামসুল চৌধুরী। একজন দর্শক টেলিফোনে আছেন, ফোনটি নিয়ে। দর্শক, মানুষ আপনার খুব পরিচিতি কষ্ট বলুন পাচ্ছে। সংক্ষেপে প্রশ্নটি। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি আপনার ডাইন পাশে যে ভদ্রলোক এমপি সাহেব বসা আছেন, চৌধুরী সাহেব, তার কাছে আমার একটা প্রশ্ন। জি, সে বলুন। একটা কিছুদিন আগে একটা তথ্য দেখেছেন, আর এবং এটা আমিও জানি যে যারা ব্যাংকে থেকে লোন নেয় তাদের সিকিউরিটি আছে ব্যাংকের কাছে। আমার প্রশ্ন হলো, সিকিউরিটি যদি থাকে তাহলে ওটা জব্দ করা হয় না, ওটা কেন? যদি একটা দুইটা যদি সিকিউরিটি জব্দ করা হইতো, তাহলে বাকি যে লোন গুলি যে আছে ওই একটা দুইটা ধরা হইলে বাকিগুলা অটোমেটিক সিধা হয়ে যেত। তাহলে এগুলি ধরে না কেন? তাদের কাছে তো ওটার ওই পরিমাণ যে পরিমাণ লোন দিতে, তাদের অবশ্যই তাদের ব্যাংক সিকিউরিটি আছে। ওটা অবশ্যই ওটা যদি আপনারা একটা দুইটা করতেন তাহলে এই জিনিসটা হইতো না। ধন্যবাদ ধন্যবাদ। আপনাকে। আপনার এটা মতামত ব্যাংকের একটা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। কারণ একজনকে হঠাৎ করে বন্ধ করে তার সম্পত্তি বিক্রি করে আমি রিজার্ভে নিয়ে গেলাম, তো ওই যে আমার দেশের তো ক্ষতি হয়ে গেল। আমরা প্রত্যেকটা ব্যবসায়ীকে সুযোগ দিতে চাই, তারা যাতে যারা পাচার করে না, যারা টাকা মেরে দিয়ে সাথে সাথে অন্যদিকে দেশান্তরী হয়ে যায়, এগুলোকে আমরা বাজেয়াপ্ত করি। ধন্যবাদ। আর যেগুলো না, আর যেগুলো আছে তাদেরকে সুযোগ দিতে হবে। ব্যবসায়ীদেরকে আপনারা বন্ধ করে দিয়ে আপনারা তো চাচ্ছেন যে এই যে বিরোধিতা করে সমস্ত ব্যবসায়ীদেরকে আমরা সেলিম ভাই, বাতিল করে দেই, ধন্যবাদ। তারপরে তারা শামসুল হক দেশে চৌধুরী আন্দোলন MP, করুক। আপনার কাছে আমি আসবো। এটাই তো আপনাদের উদ্দেশ্য। আপনার কাছে আমি আসবো। ওইটা আমরা করব না। সুব্রত চৌধুরী, আমরা চোরাবালিতে পা দিতে রাজি নেই। আপনি বলুন। না, এখন দুজন এমপি সাহেব যেভাবে কথা বলতেছে, আপনি বলেন। হ্যাঁ, বলা কঠিন। আসলে এরা বুঝি না যে এত সহিষ্ণু হয়ে গেছে কেন। সুব্রত চৌধুরী, অসুস্থ একটু হয়ে ছোট্ট নাই। প্রশ্ন দিই, সেটা মানে- হচ্ছে যে আপনারা বলছেন যে দেশের অর্থনীতির অবস্থা নিয়ে বলছেন, ব্যাংক বলছেন, আপনার অভিযোগ আছে ব্যাংক নিয়ে অবস্থা আছে, কিন্তু তারপরে বাংলাদেশের কথা বলি আর কি, প্রবৃদ্ধি ভুল তথ্য দিবে 8% উপরে এবং মাথাপিছু আয় সম্প্রতি বেড়েছে, যেটা অসত্য তথ্য দিলে তো বলতে হবে। 1900 আমি ডলার তো উপরে বলেছি, উন্নীত আমার হয়েছে। এই এক বিষয়টা কথা আপনি হচ্ছে, কিভাবে এই সমাধান সরকার করবেন? যা করতেছে সব হচ্ছে প্রতারণা। না, এটা এটা আপনি হচ্ছে বলতে একটা পারেন না। পপুলার থিওরি আছে আফ্রিকাতে। আফ্রিকার প্রমাণ দেশগুলো, আফ্রিকার দেশগুলো করে কি, এই বড় বড় বিলবোর্ড দেবে, নিউ সাইন দেবে, হ্যাঁ, মানুষের সামনে কতগুলো চমকপ্রদ স্লোগান দেবে, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। শতকরা 80% লুটপাট, 20% হচ্ছে উন্নয়ন। এই উন্নয়নের আওয়াজ তুলে মানুষকে এমনভাবে চমক দেখাবে, এখানে উপরে ফিটপাট, ভিতরে সদরঘাট। তো মানুষ তো বুঝতেছে ভাই। না না, এখন রাষ্ট্রটা উন্নয়ন সেখানে। তো তারপর মানুষ দেখেন, দেখতেছে, এখানে সেজন্য কথা কয় গণতন্ত্র না। নাই, আচ্ছা, এখানে সুব্রত মানুষের দাদা, ভোটাধিকার এখন কি নাই। বাংলাদেশ উন্নয়নশীল এখানে বাংলাদেশ একদম- নয়? কিন্তু এখানে- প্রবৃদ্ধির কথা তো যে না, না, সিপিডি নিয়ে এই- বিতর্ক আছে, এই তারাই পুরা বলেছে সরকার আরের হচ্ছে উপরে প্রবৃদ্ধি। ঋণ খেলাপি বান্ধব সরকার, এটা লুটপাট বান্ধব সরকার। হ্যাঁ, বলুন। আর ওনারাদের রাজনীতি হচ্ছে এটা রাজনীতি। আপনার কথা, এইটা আপনার জনগণের কথা না। রাজনৈতিক ওনারা এই যে জনগণের এটা- কথা না, এটা- আপনার কথা এই যে এটা। বলে না, জনগণের কথা না। এই চাপাবাজি করে রাষ্ট্র আরে চালানো। সাবাবাজি তো আপনারা এই আইনজীবীরা চাপাবাজি করেন করে ভাই, রাষ্ট্র কোর্টের মধ্যে। চালানো আমরা তো হচ্ছে। আদালতে এখানে আপনি এখানে একজন আইনজীবী মাননীয় মানুষ, আপনি প্রধানমন্ত্রীর বলেন ইশারা ছাড়া বাংলাদেশ এখন প্রতিযশা বাংলাদেশ সাবাবাজ। পাতাও নড়ে না। উন্নয়নশীল দেশ হতে হলে এখন উন্নয়নশীল প্রতিযশা দেশ সাবাবাজ। হতে হলে ঈদের দেশকে চাঁদ প্রথমে কখন দেখা যাবে সেটাও মাথা ফিল্ড পিছু থেকে বলতে আয়- হবে। মাথা কার পিছু আয় ট্রান্সফার বাতিল হবে সেটাও 1242 মার্কিন ডলার হতে হয়। মুয়াজ্জেম আজকে গ্রেপ্তার বাংলাদেশের হবে কিনা, মার্কিন- মিজানের আজকে বিরুদ্ধে বাংলাদেশের কোনো মাথা পিছু ব্যবস্থা আয় হচ্ছে 1775 সবাই মার্কিন প্রধানমন্ত্রীর ডলার। আমরা দিকে একজনের দেখে- জন্য এই বক্তব্য হিসাবটা শুনি। করতে হবে শাসক, আপনাকে। আসলে এখানে- চৌধুরী, আপনার কাছে আমি আসবার পরে আপনি বলুন। আমি সুব্রত বলছি চৌধুরী, আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের জায়গায় নাই। আওয়ামী লীগ এখন একটা স্বৈর শাসক, এইটা বলেন না। ডিজিটাল আওয়ামী লীগ। একটি শাসনে পরিণত আওয়ামী লীগ হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে এবং ডিজিটাল একটা আওয়ামী লীগ হয়েছে। আপনারা তো লুটপাট করার অর্থনীতি শামসুল হক চালু করেছে চৌধুরী, বাংলাদেশে। আপনি নোট নেন। আসলে চৌধুরী, আপনার কাছে আমি এখনই আসবো। সুব্রত চৌধুরী, আপনি শেষ করুন। আপনার কি শেষ না, না, আমি হয়েছে? শেষ। বলতে চাই, আওয়ামী লীগ বাংলাদেশে উনি তো- একটা লুটপাট করার প্রতিযশা সাবাবাজ আইনজীবী। গণতন্ত্র তো নাই, এটা লুটপাটতন্ত্র কায়েম করেছে এবং এটা তারা অব্যাহত রাখবে। কিন্তু আমরা একটু যেদিন সংযত শব্দ ব্যবহার করে আমরা আওয়ামী লীগ ওই শব্দটাকে ক্ষমতাচ্যুত expose হবে, করতে চাই। তখন আপনি আটকাপ করারও সময় পাবেন না। এইটা মানে হচ্ছে দেশটাকে আপনাদের সেই জায়গায় নিয়ে রাজনৈতিক কথা, যাচ্ছে। এইটা মানে- দেশের 12টা অলরেডি দেশের 12টা না, দেশের একটা বাজিয়েছি। কারণ দেশ অনেক উপরে চলে যাচ্ছে। এখন অপ্রতিরোধ্যভাবে এগিয়ে যাচ্ছে। গণতন্ত্রকে
ভোট, যাদের ভোটের উপর কোনো আস্থা নাই, শোনেন দাদা। জনগণের ভোটের উপর আস্থা নাই, তারা আবার আপনারা কারা ভোট বলবেন, দিছে? শোনেন। আপনাদের কোন বিরোধী দল আপনারা সহ্য করতে পারেন না। কেন? কেন আপনারা আছে একটা তো স্বৈর বিরোধী দল শাসক আছে, একসাথে আছে। ছিল। বাংলাদেশের এখন ছয়টা গতবারও বিরোধী করেছেন, দল, বাংলাদেশের করেছেন। সর্বোচ্চ এইখানে রাজনৈতিক বিরোধী দল এখন দলকে এই আপনারা সংসদে। সহ্য করবেন না, এইখানে তাদের কোনো স্পেস বিএনপি দেবেন না। আছে, জাতীয় সব পার্টি আছে, গৃহপালিত জাসদ আছে, লোকজন নিয়ে ওয়ার্কার্স আপনারা পার্টি চলতে আছে। পছন্দ করবেন। এইখানে আপনার কাছে আমি সর্বোচ্চ এখনই আসবো। রাজনৈতিক সংগঠন আছে আহসানুল হক এই চৌধুরী, সংসদে। ডিউক, আপনার কাছে আমি আসবো, সব please। এনজয় করতেছেন, শোনেন আপনারা দাদা। দুজনের নোট আর আপনার কাছে আমি বিরোধিতা আসছি, করতেছেন। পর্যায়ক্রমে আসছি। বলুন সুব্রত চৌধুরী, আমার আপনি কথা শেষ করুন। শেষ হয়ে গেছে, কারণ আপনি ওনাদের সুশাসনের সামনে কথা বলে বলেন কোনো দাদা। লাভ নাই। বলতে ওনারা- যে রাজনৈতিক ওনারা সংগঠন- যেভাবে রাষ্ট্র পরিচালনা আপনার কাছে আমি করেন, এখনই আসছি, ওনারা please। টক শোতে জি, যেভাবে কথা বলেন, ওনারা সব কিছু বাংলাদেশে শোনেন মানে দাদা, একটা স্বৈরতান্ত্রিক মনোভাব আপনি নিয়ে যে রাষ্ট্র পরিচালনা ভাই, করতেছে। ধন্যবাদ। অসহযোগিতার আহসানুল হক চৌধুরী, ডিউক, প্রতিবাদ করলে স্বৈরতান্ত্রিক হয়। আহসানুল হক চৌধুরী, ডিউক, এমপি, আপনি বলুন। আপনি যে সুশাসনের কথা বলতেছেন, আপনি দেখেন যে দল আজকে তার গঠনতন্ত্র পরিবর্তন করে, একটা সময় তার গঠনতন্ত্র 7 ধারায় ছিল, কোনো দুর্নীতিবাজ পদে থাকা যাবে না। সেই দল যখন সেই দলের নেত্রী, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান যখন চুরির দায়ে যাদের জেল হয়, তখন তারা গঠনতন্ত্র কালো চেঞ্জ টাকা সাদা করে। 7 ধারা সংশোধন করে এখন বলতেছে যে তাদের যদি কোনো অপরাধী হয়, দুর্নীতিবাজ হয়, পদে থাকা যাবে। আপনি সেই দলের সঙ্গে ঐক্যফ্রণ করেছেন। আজকে আপনাকে বলতে চাই, কালো টাকা সেটি হলো একটি দেশ উন্নয়নশীল হতে হলে সেই দেশকে প্রথমত মাথাপিছু আয় হতে হয় 1242 মার্কিন ডলার। আজকে বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় 1775 মার্কিন ডলার। মানব সম্পদের উন্নয়ন, দেশের 66% মানুষের জীবনযাত্রার মান উন্নত হতে হয়। আজকে বাংলাদেশের মানুষের ৭৪% মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। আজকে অর্থনৈতিকভাবে ভঙ্গুর না হওয়ার মাত্রা 30% হতে হয়। আজকে বাংলাদেশ এই মুহূর্তে 26% অর্জন করেছে 2010 সালে। আপনারা বারবার 2009 সালের কথা বলতেছিলেন। 2010 সালে দারিদ্র্যের হার ছিল 31.5%। 2016 সালে হ্রাস পেয়ে কমেছে 24.3%। আজকে অতি দারিদ্র্যের হার ছিল সেই সময় 17.6%। আজকে অতি দারিদ্র্যের হার কমেছে 12.9%। আপনি কি এগুলো অস্বীকার করবেন? আজকে এই তথ্য কি অস্বীকার করবেন? আজকে কি বাংলাদেশ উন্নয়নশীল বাংলাদেশ নয়? আপনি কি এটা বলতে চান? আজকে বাংলাদেশ কি শিক্ষা শেষ আপনাকে করেছেন, পিছিয়ে স্বাস্থ্য দিতে শেষ চান? করেছেন, আজকে বাংলাদেশের প্রশাসন 16 শেষ কোটি করেছেন, মানুষ আইন শৃঙ্খলা আজকে বাহিনীকে আপনারা কি ধ্বংস চান না? করেছেন। আওয়ামী লীগ কোথায়? বাজেট বাড়ুক, আওয়ামী লীগ পদ্মা রাষ্ট্র সেতু হোক, পরিচালনা করে, না আজকে আইন শৃঙ্খলা বাহিনী হাসপাতাল পরিচালনা হোক, করে? বড় বড় একটু রাস্তা খবর হোক, নিয়ে দেখেন, ফোর লেন রাস্তা রাষ্ট্রটাকে হোক। কোন পর্যায়ে আজকে নিয়ে শোনেন, গেছেন? আপনারা কি চান না 4 লেন রাস্তা হোক? আপনারা এগুলো ওই তো, চান না? বাজেট populist বাড়ুক, এগুলো theory চান দিয়ে না? দেশ চালাবেন। আজকে আপনি তো আফ্রিকার জঙ্গলি শাসন এখানে প্রয়োগ আজকে করতেছেন। নো, আজকে বাংলাদেশের আপনারা কেউ সুশাসন মারছে? হয়ে আছে বলে বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্যভাবে। কথা বলতে আজকে কিন্তু পারতেছেন। আমরা গণতন্ত্র সেই আছে স্বপ্ন বলে। দেখি, আপনারা নতুন প্রজন্মের জন্য অন্ততপক্ষে রাজনৈতিক এই চিন্তা চেতনা আপনারা একটু ঝেড়ে ফেলুন। আজকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনাদের আজকে অন্ততপক্ষে মনে বিবেককে জিজ্ঞেস করুন যে আগামী ভবিষ্যতের জন্য শেখ হাসিনার নেতৃত্বের এই বাংলাদেশ আজকে আগামী দিনে যে ডিজিটাল বাংলাদেশ হবে, উন্নত বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ গড়ার আপনারা সুযোগ দিন, সহযোগিতা দোয়া করুন। করেন। কিন্তু যদি পথ সহযোগিতা হারিয়েছেন। দিতে না আপনারা পারেন, এখন উল্টা পথে অন্তত যাচ্ছেন। পথ ভুল হারিয়ে তথ্য ফেলেছেন। দিয়ে আমার মানুষকে কথাটা বিভ্রান্ত ওখানে। করিয়েন না। ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করিয়েন এই না। শোনেন তো। মানুষ এই সরকারের প্রতি আস্থা আছে, সেলিম ভাই, এই ধন্যবাদ। সরকারের প্রতি আস্থা আছে বলে ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আজকে কিন্তু 30শে ডিসেম্বরের নির্বাচনে আজকে মানুষ নৌকায় ভোট দিয়েছে। আজকে এই ধন্যবাদ, সংসদ, আহসানুল হক চৌধুরী, এই ডিউক, সংসদে এমপি, ধন্যবাদ আপনাকে। প্রত্যেক রাজনৈতিক সংগঠনের আজকে প্রতিনিধিত্ব আছে। এইটা অতীতে কিন্তু কোনো রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিত্ব ছিল না। কে বলবেন? হ্যাঁ যে বলুন এম এ আজি, আপনি সংক্ষেপে বলুন যে যেটি বলা হয়েছে যে বাংলাদেশ সংক্ষেপে ব্যাংক তো একটি বলবেন। কমিটি গঠন করেছে। 2 এমপি সাহেব এটি আমাকে আপনি আগে বলুন যে কমিটি গঠন করা হয়েছে খেলাপি ঋণ কমানোর জন্য, এটা কতখানি কার্যকরী হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। বাংলাদেশ আমি ব্যাংক গঠন আগের করেছে, আমরা শেষ পর্যায়ে আছি আগের আলোচনায়। আমার যে খেলাপি ঋণের তথ্য দিয়েছে এটা নিয়ে বিভ্রান্তি হয়েছে। আমি আগেও এখনো বলছি এটা বাংলাদেশ ব্যাংকের তথ্য, এটা ওয়েবসাইটে গেলেই পাবেন। এটা কোনো মন গড়া না, কোনো সিপিডি না, কিচ্ছু না। না, আমি আমার যে প্রশ্ন যে কমিটি গঠন করা হয়েছে কতটুকু কার্যকরী হবে? বলছি খেলাপি ঋণ এর চাইতেও বেশি। কারণ হচ্ছে বড় বড় অনেক ব্যাংক বড় বড় লোনকে আড়াল করে রাখে, তারা খেলাপি ঘোষণা করে না, শেয়ার মার্কেটের অজুহাতে অনেক ছাড় দেয়। সুতরাং খেলাপি ঋণ এর চেয়েও বেশি আছে। কিভাবে এখন কমানো যায় বলুন দ্বিতীয়ত, সংক্ষেপে। কমানোর জন্য আমি বলবো যে এই কমিটি করে করতে পারবে না। প্রধান অন্তরায় হচ্ছে রাজনীতিবিদই ব্যবসায়ী, ব্যবসায়ী রাজনীতিবিদ। আপনার যে সাবজেক্ট
যে আজকের সাবজেক্টে শুরু হয়েছে তো ব্যবসায়ী আমরা রাজনীতিবিদ ছাড়া দেশ চলবে না, রাজনীতিবিদরা দেশ চালাবে এর বাইরে আমরা ভাবতেও পারি না। সেই রাজনীতিবিদরা এখন 60-70% হলো ব্যবসায়ী। সুতরাং এটাকে আগে বাইফার্কেট করতে হবে। তাছাড়া আপনার 1-2 ঋণ প্রদান এবং ঋণ দেওয়ার সময় যে এই যে টুপাইজ আদান প্রদান বন্ধ করতে হবে, ব্যাংক সেক্টরে সুশাসন আনতে হবে। দ্বিতীয়ত আইন প্রক্রিয়ায় দীর্ঘসত্ত্বিতায় যে লোন রিকভারিতে এটা করা যাবে না। নূতন দেউলিয়া আইন এটা সংস্কার করে যারা ব্যাংক ডিফল্টার তাদের জামানত বাজেয়াপ্ত করতে হবে এবং তাদের স্থাবর অস্থাবর বাজেয়াপ্ত করতে হবে। তাছাড়া এই ঋণ প্রথম শর্ত হচ্ছে রাজনীতিবিদ এবং শোনেন, এটা আমি একটু শেষ করি। উনি যেটা বলছেন আমি শেষ করি না, আপনার সুযোগ আছে, আপনার সুযোগ আছে, আপনার সুযোগ আছে, প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না। না, আগের বারেও ডিস্টার্ব করছেন। 2001 সালে আমরা আমি শেষ সমস্ত করতে বলেন, রাজনীতিবিদদেরকে শেখ হাসিনা শেষ মনোনয়ন করতে দিয়েছে। বলেন। আর শোনেন, আপনারা সমস্ত আমার কথা ব্যবসায়ীদেরকে হচ্ছে টাকা নিয়ে নিয়ে মনোনয়ন দিয়েছেন। মনোনয়ন দিয়ে আজকে দেশটাকে জাহান্নামের দিকে এই এগিয়ে সরকারে দিয়েছেন এই সরকারে এটাকে এই আমাদের প্রেসিডেন্ট জেনে- ধন্যবাদ শোনেন, এম এ আজিজ। আমি শেষ করি, আমি শেষ একদম করি, প্রান্তে চলে এসেছি। আমি শেষ আমার করি। বলতে দেন। এই মাননীয় মহামান্য প্রেসিডেন্ট নাজমুল আশরাফ, আপনি বলুন যে আমরা সময় দিতে পারছি না। নাজমুল আশরাফ, আপনি বলুন কিভাবে 70% কমিয়ে আনা যায় এদেরকে আগে খেলাপি রাজনীতি ঋণের থেকে লাগাম সরান। প্রান্তে কিভাবে কি পদক্ষেপ নেওয়া যায়? নিশ্চয়ই সময় খুব বেশি নাই। আমি বলছি কি যে আমরা অনেকক্ষণ বিতর্ক করছি যে জিনিসটি নিয়ে, তথ্য নিয়ে। উনি বলছেন বাংলাদেশ ব্যাংকের তথ্য, নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংকের তথ্য গ্রহণযোগ্য হবে, কিন্তু আপনি তথ্য কিভাবে পরিবেশন করছেন, কোন প্রেক্ষাপটে তথ্যকে কিভাবে বিশ্লেষণ করছেন, আপনি সংখ্যা দিচ্ছেন না আপনার শতাংশ দিচ্ছেন, কোনটার সাথে কোনটা তুলনা করছেন, এরকম অনেক ব্যাপার আছে। কিন্তু ফলে খুব সাদামাটাভাবে কোনো একটা পরিসংখ্যান দিয়ে কোনো কিছু বলতে গেলে বিভ্রান্তির সুযোগ আছে। আমি সেটা বলছিলাম। আপনি বলছিলেন যে ব্যাংক খালের শৃঙ্খলা ফিরিয়ে আনার কথা আমরা শুনছি অনেকদিন ধরে, কিন্তু আসছে না। কারণ ব্যাংকগুলোর মালিক কারা এবং ব্যাংক পরিচালনা পরিষদে কারা, একই পরিবার থেকে কতজন হয়, এবং এই বিষয়গুলোতে কিন্তু সব দলের ঐক্য আছে। সবশেষ যে আইনটি পাশ কিভাবে কমিয়ে আনা যায় আপনি বলুন। হ্যাঁ, সেক্ষেত্রে না আমি বলছি যে যেহেতু এই ব্যাংকের দুরবস্থা, ঋণ খেলাপের পক্ষে সব দলের ঐক্য আছে, এই ঐক্যটাকে আপনার রূপান্তর করতে হবে যে ব্যাংক খাতে সুশাসন শৃঙ্খলা ফিরিয়ে আনা, ব্যাংকগুলোকে সবল করা, সরকারি বেসরকারি সব, এবং ঋণ খেলাপের সংস্কৃতি থেকে আস্তে আস্তে বেরিয়ে আসা এবং তাদেরকে পৃষ্ঠপোষকতা না করা। ঋণদান প্রক্রিয়া যেটি আছে, যেটা আজিজ ভাই বলছিলেন, এটা ত্রুটিপূর্ণ এবং এর মধ্যে অনেক দুর্নীতি আছে। আপনাকে ঋণদান প্রক্রিয়াটা স্বচ্ছ করতে হবে। কাদেরকে দিচ্ছেন, তার কি ব্যাকগ্রাউন্ড, এর আগে সে কি করেছে, এই জিনিসগুলো বিবেচনা করে, কারো সুপারিশে না। ব্যাংকের লোকজনের সততা তো নিশ্চয়ই সব জায়গায় থাকা দরকার, কিন্তু ঋণ দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যাংক কর্তৃপক্ষেরও অনেক দোষ দেখি। একসময় শুনতাম যে বেসরকারি খাতের ব্যাংকগুলো খুব ভালো চলে, তাদের সার্ভিস ভালো, তাদের প্রফিট ভালো, তাদের সব কিছু জাঁকজমকপূর্ণ, সেখানেও আমরা সমস্যা দেখেছি। আর সরকারি খাতের ব্যাংক তো সংকুচিত হতে হতে যে কটা আছে এখন হাতে, সেগুলোর 12টা বাজছে। তার মানে এগুলো যারা পরিচালনা করছেন তাদের সমস্যা, বা যখন যে সরকার থাকেন তাদের পছন্দের লোকজনই তো ব্যাংকগুলো চালান, আবার কিছু রাজনৈতিক নিয়োগও দেওয়া হয় বোর্ডে, তাদের মাধ্যমে জিনিসগুলো হয়। সো ওই জায়গাগুলোতে যদি আপনি কঠোর না হন তাহলে জিনিসটা হবে না। বাংলাদেশ ব্যাংক যে উদ্যোগটি নিয়েছে, এই যে ভালো ঋণদাতা খারাপ ঋণদাতা বাছাই করে তারপর দেখবে আসলে কি ইচ্ছাকৃত হয়েছে অনিচ্ছাকৃত হয়েছে, এই কাজটা খুবই জরুরি এবং দরকার আছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক এই প্রতিবেদন দেওয়ার পরে সেটা বাস্তবায়ন হবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। ধন্যবাদ। আর শেষ কথা বলি, ঋণ খেলাপ স্বৈরাচার এদেরকে কেউ নেব না। 71-এর পরে 91-এর পরে বলা হয়েছিল, কারা নিয়েছে, কারা আগে নিয়েছে, এবং সবাই নিয়েছে। তার মানে হচ্ছে ঋণ খেলাপি বলেন, স্বৈরাচার বলেন, রাজাকার বলেন, উমুক বলেন, তুমুক বলেন, এই ব্যাপারেও কিন্তু দলগুলোর মধ্যে কোনো মানে অনৈক্য নাই। কখন যখন যাদের সুবিধা তখন তারা নেয়, ওই জায়গাগুলোতে একটা ঐক্য হতে হয়। আমরা কোনো রাজাকার নেব না, কোনো স্বৈরাচার নেব না, কোনো ঋণ খেলাপি নেব না। ধন্যবাদ আপনাকে। আপনি সংক্ষেপে বলুন যে কিভাবে আমি কমিয়ে আনা যায়, আমরা একটু ফোকাস পয়েন্টে কথা বলি। নাজমুল আশরাফ এবং আজিজ ভাই যেটা বলেছেন তাতে একমত আমি। লোন দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা থাকা উচিত। যেমন বলা হচ্ছে যে টাকা দেওয়া হচ্ছে তাদের কোলেটারাল জমা আছে, যে পরিমাণ টাকা দেওয়া হচ্ছে সেই পরিমাণ কোলেটারাল জমা হয় না, ওই সব বিক্রি করে দিলেও তার 4 ভাগের 1 ভাগ টাকা হয় না, যে কারণে তার ঋণ খেলাপি হয়ে বসে আছে। তার সম্পদ ধরে টান মারলে ঋণ খেলাপি হতো না। এটাকে স্বচ্ছতা আনতে হবে। আর যে কথাটা আমি বলতে চাচ্ছি যে আমি খুব আজকে মানে কষ্টই পেলাম যে এখানে 320 ট্রাঙ্ক নাকি বেগম খালেদা সোনার নিয়ে শেষ করে দেন। আমি শেষ করে আমার কথা বলতে গেলে গেলাম। আর আমার ভাইদেরকে বলবো যে নির্বাচনের কথা বলেন যে সংসদে যাব না, 86 সালে নির্বাচনের কথা ভুলে যেতে পারেন। ভোট চুরি করে এবং মিডিয়াকে করে 48 ঘন্টা বন্ধ রেখে ফলাফল এরশাদের পক্ষে নেওয়ার পরে আওয়ামী লীগ বললো যাবো না, পরে গিয়েছিল, যেতে হয়, অনেক সময় অনেক পরিস্থিতি যেতে হয়।
আর টাকার পরিমাণের সঙ্গে যে যে কথাটা আমি এই যে এখানে খুব একটা কথা খুব ইভাবে চলে আসছে যে 2009 সালে ক্ষমতা আসার পর মন্ত্রিপরিষদের সিদ্ধান্তই ছিল আর কোনো নতুন শিল্প কারখানায় গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে না, বাসা বাড়িতে তো মোটেই না, গ্যাস বিশেষ করে। তাহলে পরে আপনি যে এত বিদ্যুৎ উৎপাদন করলেন বা এত কিছু করলেন, যে কতগুলো ইন্ডাস্ট্রি নতুন হয়েছে আপনি হিসাব করেন তো 2010 সালে আর কত শত গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, সেটার পরিসংখ্যান দরকার। আর ভোটের যে আমি ভাইকে জিজ্ঞাসা করতে চাই খুব বিনীতভাবে, আমি কি ভোটটা দিতে পেরেছিলাম বলেন তো? আপনি ভোট সেন্টারে গেছেন? আমি কেন ছিলাম? ধন্যবাদ। বাধা দিছে? শেষ করতে দেন। জি, শেষ করুন। আমি বলে চলে আসছি। আপনারা মাননীয় সংসদ সদস্য, সারা পৃথিবীর মানুষ জানে আপনি আমাকে আমার এলাকায় দিতে পারলে আপনি দিতে আমি পারলেন না। আমার এই যে আবার কথা বলেন আপনারা, আমার এলাকায় আমাকে রক্তাক্ত করার পর আমি হেলিকপ্টারে জীবন বাঁচানোর জন্য ঢাকা স্কয়ার হসপিটালে আমি শুয়েছিলাম, আমি ভোট সেন্টার যেতে পারি নাই। আমি যেতে পারি নাই, 90 আন্দোলন নেতা খেয়াল করে খোকন পারে নাই, জেলে ছিল, মিলন ছিল জেলে, বহু সংখ্যক 17 জন প্রার্থী জেলে। পৃথিবীর ইতিহাসে কথা শেষ করতে যান, যতগুলি প্রার্থীদেরকে মারা হয়েছে, আহত শহীদুল চৌধুরী অ্যানি থেকে শুরু করে, মহাসচিব থেকে শুরু করে, ইকবাল ভাই, টুকু ভাইয়ের ওয়াইফের উপরে, দুলুর ওয়াইফের উপর থেকে শুরু করে, লজ্জা কি একটুও করে না যে এত লোককে আমরা আহত করলাম, পোস্টার লাগাতে দিলাম না, অফিস করতে দিলাম না, আমরা পুড়িয়ে দিলাম। ধন্যবাদ। আমাদের সময় আসলে শেষ হয়ে সবশেষে গেছে। যে কথাটা বলবো, ভুল। সারা পৃথিবীতে নির্বাচনের তফসিল ঘোষণা করার পর ধন্যবাদ। আমি এতগুলি সময় দিতে পারছি মামলা না। এক মিনিট কোনোদিনও আমাদের কোনো সময় হয়নি। শেষ। শামসুল হক মামলা চৌধুরী দিয়ে নির্বাচন এমপি, করবো, আপনি আপনার বলুন, সেটাকে 30 জাজ সেকেন্ডে করতে বলুন চান? কিভাবে মানুষ এটা উদ্যোগ মানবে? নিয়ে সরকারের কি উদ্যোগ আছে বা বিদ্যুৎ কিভাবে কিন্তু এটি ঘরে ঘরে সমাধান করা বিদ্যুৎ। যায়? উনি জাতির বিদ্যুতের পিতা কথা বলেছেন, ঘরে ঘরে কন্যা শেখ বিদ্যুৎ, হাসিনার ঘরে ঘরে উপরে গ্যাস। আমার শেষ কথা, আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, উনি চেষ্টা করছেন দেশটাকে এগিয়ে নিয়ে যেতে, এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং এখানে প্রতারণাও কিছু নেই। এই যারা দেশটা সৃষ্টি করছে তাদের চেয়ে দরদ কারো বেশি থাকার কথা নয়। জাতির পিতার রক্ত যার শরীরে আছে তার উপর আস্থা রাখুন, ইনশাল্লাহ। ধন্যবাদ, আমরা এগিয়ে যাবো। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সবাইকে আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ।